ওকে, আরো মাত্র 4-5 জন বোধহয় দিয়েছেন ইয়েস। ওকে, কেবলই নাম শুনেছি, একজন লিখেছেন কেবলই নাম শুনেছি। ওকে, সমস্যা নাই, আপনারা তো জেনে যাবেন। ওকে ফাইন, অনেকে ম্যাক্সিমামই হয়তো শুনেছেন, এটা না শোনার আসলে খুব বেশি সুযোগ নাই এই যুগে এসে। আসলে মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, এই যুগে আসলে আমরা না শুনে কোনো কিছু থাকতে পারি না, অনেক কিছু না চাইতো আমাদের চোখের সামনে চলে আসে। সো বেসিক্যালি হচ্ছে যে এই এখন আমরা এগুলো নিয়ে একটু আহ আহ হয়তো আমরা একটু জানবো, যদিও আপনারা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, বাট এগুলো আসলে এখন এমন একটা জিনিস বা এমন একটা বিষয় এসে দাঁড়াইছে, এগুলো আসলে যদি আপনি চেষ্টা করেন আপনি নিজেও মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারবেন। নো ম্যাটার আপনি হয়তো ফরেস্ট্রিতে বিএসসি করতেছেন, হয়তো আপনি ইসলামিক স্টাডিজে মাস্টার্স করতেছেন, বাট এগুলো এখন পাওয়া খুবই সোজা আসলে। অন্তত আমরা দেখি তো, আমরা যেহেতু ইন্ডাস্ট্রিতে আছি আমরা প্রচুর দেখেছি যে আমার যে হেড অফ মানে আইওটি, যিনি বা হেড অফ আইওটি বলে ভুল হবে, যিনি প্রোগ্রামিং আমাদের এখন সবচেয়ে বেশি হেল্প করেন, সে কিন্তু নন ডিপার্টমেন্টাল। সে সে হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স থেকে সে পড়ছে, কিন্তু সে মানে ফ্যান্টাস্টিক প্রোগ্রামিং করে। সো ইউ ক্যান অলসো ডু দিস। সো আমি এটা এটা তারপর আমি একটা আরেকটা কোশ্চেন একটু করে নিতে চাই, যে সেটা হচ্ছে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে প্রশ্নটা করি, তাহলে মনে হয় বেটার হয়। আইসিটি অলিম্পিয়াড থেকে এরকম একটা বই আছে, এই বইটা কারা কারা পড়ছেন একবার বা দেখছেন? যেখানে অনেকগুলো টপিকস আছে, রোবট ও মেশিন লার্নিং এর উপরে প্রায় 53 পাতার একটা বই দেওয়া আছে, যেখানে মেশিন লার্নিং এর কিছু পার্ট আছে এবং রোবোটিক্স এরও বেশ কিছু পার্ট আছে। রোবোটিক সার্জারি কোথায় ইউজ করা হয়, কন্ট্রোল সিস্টেম কি, কি কি রোবট বিশ্বে এখন আছে পরিচিত, কোথায় কোথায় ইউজ করা যেতে পারে, রোবটের বিভিন্ন ডিজাইন, সেন্সর, প্রোগ্রামিং ভাষা, মোটর, এরকম যে অনেকগুলো টপিকস আছে, কন্ট্রোল সিস্টেম, পিআইডি, প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ, এই জিনিসগুলো সম্পর্কে আপনারা কারা কারা আগে পড়ছেন বা এই বইটা দেখছেন কারা কারা? সবটা পড়া হয় নাই, আচ্ছা। আই রেড ওয়ান্স, আর পড়ি নাই, জাস্ট নর্মালি তিনটা দেখছি। ওকে ওকে, বাকিরা একটু বলেন, তাহলে আমার জন্য একটু কথা বলতে সুবিধা হবে, আমাদের সময়টা খুব লিমিটেড তো। তো আমি কতটুক বলবো কতটুক বলবো না, এটা আমার জন্য একটু ডিসিশন নিতে পড়া হয় নাই, পড়ি নাই, রেড ওয়ান্স বাট নট ভেরি কেয়ারফুলি, এখনো পড়ি নাই। ওকে, সো মিক্স করে আছে, সবটা পড়া হয়নি। ওকে ফাইন, ফ্যান্টাস্টিক, আমি বুঝে গেছি। সো এই পুরো বইটা, এখানে তো যে বইটা আমি দেখাইলাম সেটা তো অনেক 53 পাতার বই, কিন্তু আমার এখানে মানে স্লাইড মাত্র হচ্ছে 13টা। সো বেসিক্যালি এখানে ওই স্টার্টিং আর ক্লোজিং বাদ দিলে আসলে স্লাইড হয় 11টা। তো 11টা স্লাইডে আসলে এখান থেকে কিছু সামারি জিনিস দেওয়া আছে, ওয়ারাজ এই বইটা তো অনেক ডিটেলসে দেওয়া আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই বইটা একটু আপনারা একটু পড়িয়েন, একটু সময় নিয়ে পড়েন। অনেক কিছুই তো আপনি পড়েন, জীবনে তো অনেকভাবে অনেক অনেক সময় চলে যায়। অলিম্পিয়াডটাকে জাস্ট অলিম্পিয়াড হিসেবে না নিয়ে একটু একটু জানার জন্য পড়লেন, এবং যে জিনিসগুলো জানেন না, এখন তো চ্যাট জিপিটির যুগ, জাস্ট যে জিনিসটা টপিকসটা বোঝেন না, পিআইডি বা সে একটা টার্ম হয়তো আপনি বুঝতেছেন না, আনসুপারভাইজ লার্নিং, চ্যাট জিপিটি দিলে এখন কিন্তু অনেক কিছু আপনার জানা হয়ে যায়। লেবেল ডাটা কি, মডেল ট্রেনিং কি, সো এই জিনিসগুলো আপনি শিখতে পারবেন। সো আমার এটা আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো। সো আমরা শুরু করি একটু। আমি খুব নভিসলি যাব, এবং আমি ধারণা করব যে আপনি আসলে এটা সম্পর্কে একটু কম জানেন বা আপনার একটু জানার ইচ্ছা আছে। যদিও এই সব টপিকস গুলো আমি এখানে যে নামগুলা বা মানে টপিকস গুলা ইউজ করবো, এই সবগুলো আপনি জানেন, এটা আপনি শিওর থাকেন জানেন। বাট আমি একটু ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করবো যেন আপনি একটু বোঝেন, ভালো করে বোঝেন। সো রোবোটিক্স এন্ড মেশিন লার্নিং, এখন এই মুহূর্তে বাজে হচ্ছে আপনার 9টা 11। সো অ্যাজ উই হ্যাভ টাইম টিল 10-11, আই গেস 1 ঘন্টা আমার জন্য টাইম আছে, বাস 9টা 10টা 10ই মনে করেন। আমি 10টার মধ্যে ট্রাই করবো শেষ করতে। সো যেন আমি আপনার সাথে পরবর্তী 10 মিনিট আমি কিছু কোয়েশ্চেন আনসার নিতে পারি। সো শুরু করার আগে আসি, রোবোটিক্স আর মেশিন লার্নিং কি। আপনাদের সাথে ক্লাস শুরু হওয়ার জাস্ট আগে আমি 1 ঘন্টা এই সেম টপিকসে আরেকটা টিমের সাথে কথা বলছি, টিচিং করছি। আমি আবার আগামীকালকেও আরো 2টা টিমের সাথে করব, একই জিনিস 4বার বলবো আমি। সো 4বার বলার পর আমার আমি নিজেই পরীক্ষা দিতে পারবো। আমার মনে হয় যারা অর্গানাইজার আছেন আমাকে পরীক্ষার সুযোগ দেন, তাহলে দেখি আমি একটা পরীক্ষা দিয়ে দিব, কারণ এতবার মানে ব্যাখ্যা করলে তো অনেক কিছু জানা হয়ে যায় আসলে।
সো রোবোটিক্স এবং মেশিন লার্নিং দুইটা সেপারেট থিংস। কামিং টু দা পয়েন্ট, রোবট হলো মানে একটা যন্ত্র যেটা হচ্ছে মানুষের মতো কাজ করতে পারে। রোবট বলতে আমাদের চোখের সামনে কি হয়, যে এরকম একটা ছবি ভেসে ওঠে, একটা মানুষের মতো জিনিস, যা মাথা আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, এরকম কিছু একটা। বাট রোবট মানেই যে মানুষ হইতে হবে বিষয়টা ঠিক তা না। একটা গাড়িও রোবট হইতে পারে, আপনার একটা বক্সের মতো সাইজও হইতে পারে, একটা ট্যাঙ্কের মতো হইতে পারে, ড্রোনের মতো সাইজও হইতে পারে। বাট কোনটা রোবট কোনটা রোবট না, কোনটা মেশিন, এটা বোঝার মানে বোঝার ওয়েটা কি। একটু আগে আমি আগের সেশনটাতে আমি মানে এক্সাম্পল দিয়েছিলাম যে বাসার সুইচ, লাইট অন অফ এর সুইচ বা ফ্যান অন অফ এর সুইচ। সো এখানে যদি আমি যে সুইচ দিয়ে আমি লাইট অন করি, লাইট অফ করি, ফ্যান অন করি, ফ্যান অফ করি, তাহলে কি সুইচটা কি একটা রোবট? অ্যান্সার হচ্ছে না। কেন না? কারণ হচ্ছে দেখেন যে যদি সুইচ না থাকতো কি হইতো, আমার তার জোড়া দিয়ে লাইট জ্বালাবো, তার খুলে লাইট অফ করবো। তো এটাকে তো আমার ইজি করে দিল, মানে আমার হিউম্যান লাইফকে ইজি করতেছে, কিন্তু এটা রোবট না। কারণ আমি একটু সামনে যাই, তাহলে আপনাদের জন্য বুঝাইতে সুবিধা হবে। সেটা হচ্ছে রোবট করতে হলো তিনটা মূল উপাদান লাগে। সেটা হচ্ছে সেন্সর, কন্ট্রোল সিস্টেম এবং অ্যাকচুয়েটর। কারণ কি? কারণ সব মানুষই কি আসলে কি মানুষ মানুষ কারণ ওইখানে আসলে বেসিক কিছু জিনিস লাগবে। আমি যখন একটা কর্মক্ষম বা একটা সুস্থ স্বাভাবিক মানুষগুলো, তার যেরকম শরীরে সবগুলো অঙ্গ থাকতে হবে, তার বোঝার মেন্টালিটিটা থাকতে হবে, তার সেই নলেজটা থাকতে হবে, তাহলে তাকে আমি একজন মানে পরিপূর্ণভাবে আমরা বলতে পারি। যার অনেক কিছু নাই, অনেক সময় হয়তো আল্লাহ অনেক কিছু অনেককে দেন না, তো সেই জিনিসগুলো থাকলে সে হয়তো মানুষ নামে মানুষ, বাট সে হয়তো পরিপূর্ণভাবে একটা লিভিং ম্যাটেরিয়ালস হয়ে উঠতে পারে না, বা আমাদের জন্য উৎপাদনশীল কোনো কিছু হয়ে উঠতে পারে না। যে হয়তো যার দুইটা চোখে অন্ধ, সে কি পুরোপুরি ভাবে একটা স্বাভাবিক মানুষের মতো কাজ করতে পারে? পারে না। হইতে পারে। আমি যেরকম জুলাই আন্দোলনের এক্সাম্পলটা দিয়েছিলাম, যে অনেকে আমাদের অনেক ভাই অনেক বোন অনেকে হাত পা কাটা গেছে। সো সো তারা কিন্তু এখন মানে পরিপূর্ণ, সে হয়তো আগে পারতো কিন্তু এখন হয়তো পারতেছে না। সো বেসিক্যালি দেয়ার ইজ সাম ডিফারেন্স, বাট সো এই রোবট আর মেশিনের মধ্যে একটা খুব মানে ফাইন টিউন্ড একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে এই তিনটে জিনিস তাকে থাকতে হবে, তাহলে তাকে আমি বরঞ্চ রোবট বলতে পারবো। একটা হচ্ছে সেন্সর, মানুষ দিয়ে যদি আমি এক্সাম্পল গুলো দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের সেন্সর চোখ, আমাদের দেখি দৃষ্টিশক্তি, আমাদের কান, আমাদের শ্রবণ শক্তি নাক, আমাদের আমরা ঘ্রাণ নিতে পারি জিহ্বা, আমরা হচ্ছে টেস্ট নিতে পারি, এগুলো আমাদের সেন্সর। সো এরকম রোবটেরও বিভিন্ন সেন্সর থাকে, যেরকম এখানে দেখেন লেখা আছে অপটিক্যাল সেন্সর, যেগুলো হচ্ছে আলো শনাক্ত করতে পারে বা লাইট লাইট সেন্সিটিভিটি করতে পারে। মোশন সেন্সর, যে মোশন মুভমেন্ট গুলাকে ডিটেক্ট করতে পারে, যেরকম লিফটে থাকে যে মোশন, যদি হঠাৎ লিফটে দরজা লাগতে লাগতে যখনই কেউ চলে আসে, এই মোশনটা সেন্স করে সে হচ্ছে গেটটা আটকায় দেয়। অপটিক্যাল সেন্সর কি হয়, অনেক সময় দেখেন না যে লাইট ডিম হয়, আবার লাইট হচ্ছে উজ্জ্বল হয়। গাড়ির সামনে যেরকম থাকে, যদি গাড়ি মানে আলোতে থাকে তখন লাইট একটু কম জ্বলে, যখন বেশি অন্ধকারে থাকে লাইট একটু বেশি জ্বলে। এটা বেসিক্যালি সেন্সরের উপরে কাজ করে। আবার অনেক সময় কিন্তু গাড়িতে কিন্তু দেখবেন যে ওয়াইপার যে থাকে, যে বৃষ্টির পানি সরায়, যখনই বৃষ্টি বেশি হয়ে যায় তখন ও নিজে নিজে স্পিড বাড়ায় দেয়। সো বেসিক্যালি তখন দেখা যায় পানির ফ্লোটা ঠিক কতটুকু তার তার ওয়াইপার ব্লেডের উপরে পড়তেছে, সেটার উপরে সেন্স করে সে স্পিড কন্ট্রোল করে। সাউন্ড সেন্সর, অর্থাৎ মানে কত জোরে সাউন্ড। আপনাদের অনেকে যাদের একটু মানে স্মার্ট ভালো মোবাইল ফোন আছে, দেখবেন যে সাউন্ড যদি গান শোনার সময় যদি বেশি বাড়ায় দেন, ও কিন্তু বলে যে তুমি কিন্তু বেশি সাউন্ডে তুমি শুনতেছো, এটা তোমার কানের জন্য ক্ষতিকর। তো বেসিক্যালি ও কি সেন্স করতেছে যে মানে আপনি কি সাউন্ড বাড়ানো কমানো, মানে কি ও কি সাউন্ড মানে সুইচ বাড়ায় উপরে ডানে উপরে নিচে করে বুঝে কিভাবে? বেসিক্যালি যখন আপনি উপরে বাড়াইতেছেন ওর রেজিস্ট্যান্সটা কমায় দিচ্ছেন, অর্থাৎ সাউন্ড ফ্লোটাকে আগে বাধা ছিল, বাধাটা কমায় দিচ্ছেন, সাউন্ড বেশি যাচ্ছে। আবার যখন আপনি নিচে ডাউন সুইচে চাপ দিচ্ছেন, তাকে বাধাটা বাড়ায় দিচ্ছেন যেন সাউন্ডটা কম যায়। এটা দিয়ে সে সেন্স করতে পারে যে কত জোরে গেল বা কত কম গেল। টেম্পারেচার সেন্সর, যেমন টেম্পারেচার সেন্স করতে পারে। আপনি যেমন এসি, আপনাদের এসি যদি ছাড়া দেন তখন রুম টেম্পারেচারটা সেট করে, তার উপরে বেস করে আপনি তাকে যত রাখতে বলেন 24 বা 25 বা 26, সে অনুযায়ী সে আপ ডাউন করতে থাকে। সো একটা রোবটে অবশ্যই একটা সেন্সর থাকতে হবে। একাধিক সেন্সরও থাকতে পারে, 100টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, বাট হি হ্যাজ টু হ্যাভ সাম সেন্সর বা ইট হ্যাজ টু হ্যাভ সাম সেন্সর। তারপর হচ্ছে কন্ট্রোল সিস্টেমটা থাকে, ব্রেইন, আমাদের ক্ষেত্রে ব্রেইন, যে এই যে প্রসেসরটা যেটা থাকে, যে ও তথ্য নিবে, দেখবে, ওর দেখা রোবটের ব্রেইনের মধ্যে তথ্য দেখা কি, ও কি মানুষ? ও তো মানুষ না, ওর তো জীবন নাই। ও আসলে দেখে কি দিয়ে? ও দেখে সেন্সর দিয়ে।
ও সেন্সর থেকে, এই যে সেন্সর থেকে যে ডেটাগুলা পাইলো, সেই ডেটাগুলোর উপর প্রসেস করে সে একটা সিদ্ধান্ত গ্রহণ করে এবং নিয়ন্ত্রণ সিগন্যাল প্রেরণ করে। এসি দিয়ে সবচেয়ে বোঝায়, যেহেতু এটা সবচেয়ে কমন জিনিস। অনেক যাদের হয়তো ক্লাসরুমে বা বাসায় যাদের এসি আছে, দেখবেন যে ওকে টেম্পারেচার সেট করে অটো দিয়ে দেওয়া হয়। তার মানে কি হয় যে ওকে, তার মানে আবার এসি রোবট এটা আবার বলিয়েন না, এটার পিছনে কারণ আছে, কারণ ওর অ্যাকচুয়েটর নেই, এই কারণে রোবট। ওয়েল, আমি প্রসেসরের এক্সাম্পলটা দেখার জন্য আমি বলতেছি যে ও সেন্স কি করে, ওর একটা টেম্পারেচার সেন্সর আছে, তারপর ওকে বলা হয়েছে আমি 24 দিয়ে অটো দিছি, অর্থাৎ তুমি সবসময় রুমের টেম্পারেচার 24 রাখবা। এখন যদি টেম্পারেচার কমাইতে কমাইতে যদি টেম্পারেচার কখনো 23-এ নেমে যায়, তুমি কম্প্রেসার অন করে ওকে 24-এ নিয়ে যাবা, মানে কম্প্রেসার অফ করে 24-এ নিয়ে যাবা, যে হ্যাঁ যেন আমার টেম্পারেচারটা বেড়ে যায়। আবার যদি বাড়তে বাড়তে এরকম হয় যে 24 থেকে বেড়ে 25-26 হয়ে গেছে, তুমি কম্প্রেসার অন করে এটাকে আবার ঠান্ডা করে নিয়ে আসবো, যেন আবার 24-এ নেমে যায়। সো বেসিক্যালি কি হলো, তথ্য পাচ্ছে সেন্সর থেকে, নেওয়ার পরে ও সিদ্ধান্ত নিচ্ছে যে আমার টেম্পারেচার কি বাইরে গেল না কমে গেল। আমাকে তো আমার মানে যে ইউজার, সে ইনস্ট্রাকশন দিচ্ছে 24 রাখতে, তো 24 রেখে তারপর প্রসেসর একটা নিয়ন্ত্রণ সিগন্যাল দিল যে কম্প্রেসার সে অন করবে নাকি অফ করবে। এসিতে দেখবেন যে হঠাৎ করে কম্প্রেসার অন হয়, ঠান্ডা আসা শুরু করে, আবার একটা নির্দিষ্ট টেম্পারেচার আসার পরে প্রসেসর অফ হয়। তো বেসিক্যালি এই কর্মটা ঘটানোর মতো তার ক্যাপাসিটি থাকতে হবে। লাস্ট হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর মানে এক্সিকিউশনের জন্য যে ক্যাপাসিটিটা, আমাদের ক্ষেত্রে অ্যাকচুয়েটর কি, হাত। এই যে হাত নাড়াচ্ছি, ডিগ্রি অফ ফ্রিডম, 1 ডিগ্রি অফ ফ্রিডম, 2 ডিগ্রি অফ ফ্রিডম, 3 ডিগ্রি অফ ফ্রিডম, 4 ডিগ্রি অফ ফ্রিডম, এরকম আমাদের হাত প্রায় 12 থেকে 13 রকমের ডিগ্রি অফ ফ্রিডমে মুভ করতে পারে। সো একটা হাত বা মোটর যেটা থাকে রোবোটিকের ক্ষেত্রে, মোটর ঘুরতে পারে বিভিন্ন ভাবে। হাইড্রোলিক সিস্টেম থাকে, যেরকম লিফটে থাকতে পারে। তারপরে যে আমরা এক্সকাভেটর দেখি না, যে বিভিন্ন সময় যে মাটি কাটতে অথবা বিভিন্ন কিছু ভাঙতে, যে অবৈধ বিল্ডিং টিল্ডিং ভেঙে চলতেছে এক্সকাভেটর দিয়ে, যে হ্যান্ডটা দেখবেন যে মুভ করে, মাঝখানে দেখবেন একটা স্টিলের মতো আপ ডাউন হয়, যে জিনিসটা আপ ডাউন করলে হ্যান্ডটা মুভ করে, দ্যাট ইজ কল্ড হাইড্রোলিক সিস্টেম। তারপর হচ্ছে পন্স, বা হচ্ছে যে যে জিনিসগুলো হচ্ছে মুভ করে। রোবোটিকের ক্ষেত্রে দেখবেন যে হ্যান্ড গুলোর ক্ষেত্রে আঙ্গুল থাকে, হয়তো মানুষের মতো 5 আঙ্গুল থাকে না, বাট ধরার মতো, পিক এন্ড প্লেস করার মতো বিভিন্ন হাত থাকে। অথবা ওয়েল্ডিং থাকে, যে রোবট বিভিন্ন জায়গায় ওয়েল্ড করতেছে, হয়তো আপনারা এটা অনলাইনে দেখছেন। সো বেসিক্যালি রোবটের ক্ষেত্রে আমরা 3টা জিনিস থাকাটা আমাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি। আর অনেকগুলা কন্ডিশনস আছে একটা রোবটকে রোবট বলার ক্ষেত্রে, বাট দিজ আর বেসিক, যে ওকে একটা সেন্সর থাকতে হবে, শোনা, দেখা, বোঝা। এই ক্ষেত্রে রোবটের ক্ষেত্রে সেন্সর কি হতে পারে, মোশন হইতে পারে, আল্ট্রাসনিক হইতে পারে, লাইট হইতে পারে, বিভিন্ন। একটা কন্ট্রোল থাকতে হবে, যে সে ডিসিশন নিতে পারবে, সে ডেটা রিড করে সেটা কাজ করতে পারতে হবে, এবং তাকে অ্যাকচুয়েটর থাকতে হবে, অর্থাৎ সে জিনিসটাকে এক্সিকিউট করতে পারতে হবে। আরেকটা এক্সাম্পল দিই, আমি আমি এই এক্সাম্পলটা আগের ক্লাসেও দিলাম, যে সে আমি মোবাইল দেখতেছি, তো আমার রুমে যখন মানে লোকে লোকে আমার আব্বা বা আম্মা দেখতে আসবে যে আমি কি মোবাইল দেখতেছি নাকি আমি বই পড়তেছি, তাইলে যেন আমাকে সাথে সাথে একটা বিপ, একটা আওয়াজ করে, আমি সাথে সাথে মোবাইল রেখে আমি পড়তে পারি। ইন দ্যাট কেস কি করবো, আমি একটা প্রোগ্রাম, একটা বেস সেট করব, একটা সেন্সর সেট করব, আল্ট্রাসনিক বা মোশন বা পিআইআর সেন্সর বা কিছু একটা আইআর সেন্সর একটা বসাবো, এবং হচ্ছে একটা আমি বাজার বসাবো যেটা সাউন্ড তৈরি করে। সো আমি ওই সেন্সর বসাইলাম, যে যে ডিটেক্ট করবে যে কেউ আসতেছে কিনা আমার রুমের দিকে, আর বাজার হচ্ছে সাউন্ড দিবে, যে কখন মানে যদি কেউ আসে সাউন্ড দিবে। কিন্তু মাঝখানে এই যে জিনিসটা থাকলো, ওকে তো বুঝাইতে হবে, রাইট, যে কিভাবে তুমি করবা, ওকে তো ওর ভাষায় ওকে বুঝাই দিতে হবে। মাঝখানের জিনিসটাকে বলে প্রোগ্রামিং। আমি আসতেছি ওই জিনিসটা জাস্ট আপনাদের জানায় রাখার জন্য। সো আশা করি রোবটটা কি বুঝতে পারছেন। ডেফিনেটলি এটা হিউম্যান লেবারটা মানে কমাইতে হবে, আমাদের লাইফকে ইজি করতে হবে, বাট সাথে সাথে ওর বেসিক কিছু প্যারামিটার আছে, বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো থাকলে আমি ওকে রোবট বলতে পারি। আর মেশিন লার্নিংটা আসলে একটা টুল। এই টুলসটা হচ্ছে এরকম একটা মানে টুলস বা টেকনোলজি, আপনি যেটাই বলেন না কেন, যেটা হচ্ছে যে আমরা তো প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে মানে মিলিয়ন্স অফ বিলিয়ন্স অফ ডেটা জেনারেট করতেছি। যেরকম আমি এখন আপনাদেরকে কথা বলতেছি, আপনারা শুনতেছেন, ডেটা জেনারেট হচ্ছে। এই যে আপনার লেখাগুলো পড়তেছেন, দিজ আর অলসো ডেটা। এরকম প্রতি সেকেন্ডে বিশ্বের প্রতিটা কোণাতে মানে যদি কোনো জায়গায় কিছু নাও হয়, ঝিঝি পোকা যদি ঝিঝি আওয়াজ করতে থাকে, দ্যাট ইজ অলসো ডেটা, একটা মানে করতেছে। এটা তো আমাদের কাজে লাগে না, বাট এটা অন্য কোনো জায়গার জন্য হয়তো কোনো কোনো ডেটা হইতে পারে। সো এই যে ডেটা গুলো আছে, এগুলো থেকে আমি বিভিন্ন আমার যে যতটুকু প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো আছে, আমি নয়েজ গুলাকে ক্যান্সেল করে যা থাকবে আমার কাছে, মানে যেগুলো আমার কাছে কনসিডারেবল ডেটা থাকবে, সেগুলো থেকে আমি যখন মেশিনকে শিখাইতে থাকবো যে হ্যাঁ তুমি এইটা মানে এই, ওইটা মানে ওই, অর্থাৎ যে অনেকগুলা কুকুর ছবি দেখায় বললাম এটা কুকুর,
অনেকগুলা বিড়ালের ছবি দেখা বললাম এটা বিড়াল, সো কুকুর আর বিড়াল ট্রেন করার পর ওকে বললাম যে একটা র্যান্ডম ছবি দিয়ে বলো তো এটা কি কুকুর না বিড়াল, ও যদি ঠিকঠাক মতো বলতে পারে দ্যাট ইজ মেশিন লার্নিং। যেরকম আপনার চ্যাট জিপিটি, আপনারা চ্যাট জিপিটি তো অনেক দিন যদি চ্যাট করতে থাকেন দেখবেন যে ও নিচে শিখে গেছে আপনি আসলে কি চান। ও আপনার সম্পর্কে আগে কিছুই জানতো না, কিন্তু আপনি ওর সাথে কথা বলতে বলতে ও শিখে গেছে যে আপনি আসলে কে। সো দ্যাট ইজ অলসো মানে মেশিন লার্নিং। আপনি এখানে আবার অনেকে প্রশ্ন করে যে এআই আগে না মেশিন লার্নিং আগে, ডিম আগে না মুরগি আগে। তো এই প্রশ্নের মতো বেসিক্যালি প্রথমে আসে আপনার ডেটা, সবার প্রথম আসে ডেটা, ওইখান থেকে ইনফরমেশন, ইনফরমেশন থেকে নলেজ। সো বেসিক্যালি ডেটা থেকে প্রথমে আসবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে আসবে মেশিন লার্নিং, তারপরে আসবে ডিপ লার্নিং। আপনার হয়তো টার্মগুলো হয়তো জেনে থাকবেন, এটা আর একটু যদি গুগল বা চ্যাট জিপিটি করেন আর একটু ডিটেলস আপনারা হয়তো জানতে পারবেন। এই ছবিটা একটু ব্যাখ্যা করে দিই। রোবট বলতে এরকম হ্যান্ড থাকে, ম্যাক্সিমাম টাইম এখন হচ্ছে রোবট বলতে আমরা হ্যান্ডই বুঝি, কারণ ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে অনেক বেশি রোবোটিক হ্যান্ডটা ইউজ করা হয়। সো এবং মাঝখানে হচ্ছে যে ব্রেন থাকে এবং পাশে হচ্ছে মেশিন লার্নিং। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন তীর চিহ্নটা হচ্ছে দুই দিকে, অর্থাৎ টু ওয়ে কমিউনিকেশন। অর্থাৎ রোবট যে কাজ করবে ও কিন্তু কিছু ইনপুট যেরকম আপনার ব্রেইনকে দিবে, অর্থাৎ মেইন প্রসেসরকে দিবে, প্রসেসরও কিন্তু ইনস্ট্রাকশন রোবটকে দিবে যে হ্যাঁ তুমি এখন এই কাজটা করতেছো, এটা ঠিক আছে, বা আরেকটু বাড়াও অথবা আরেকটু কমও, ইনফরমেশন দিবে। সো ইটস এ টু ওয়ে কমিউনিকেশন। ঠিক তেমনি মেশিন লার্নিং, যেমন মেশিন লার্নিং এর জন্য যে টেকনোলজি আছে, ও প্রসেসর কিন্তু বলবে আমি ওর থেকে এই ডেটা পাইতেছি, এটা এরকম এরকম, এই সময় এই হচ্ছে, অমুক তারিখ এই ঘটনাটা ঘটছে। এইগুলো আপনি মেশিন লার্নিং এর টুলসটাকে যখন দিবেন, মেশিন লার্নিং টুলসটা ও নিজে লার্ন করে ও কিন্তু আবার প্রসেসরকে শিখাবে যে এই জিনিস হলে তাহলে এরকম করো। রোবট দেখা যাচ্ছে যখনই কোনো গাড়ি আসলো, বড় গাড়ি আসে, তখন ওর উঠাইতে কষ্ট হয়, তখন যদি ও একটু একটু কার্ভ হয়ে যদি গাড়িটা উঠায় তাহলে কিন্তু ওই মোটর উপরে প্রেসার কম পড়ে। এটা কিন্তু সে যখন মেশিন লার্নিং এ দিতে থাকবে, মডেলটা দেখবে যে কোন সময় কোন অ্যাঙ্গেলে গেলে মেশিনের উপর প্রেসার কম পড়ে, সে শিখে নিজেই কিন্তু এই রোবটকে প্রোগ্রাম করতে পারে। ইটস এ মানে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল যে যেভাবে ইন্ডাস্ট্রিতে মেশিন লার্নিং এবং রোবট খুব কম্পারেটিভলি সুন্দরভাবে কাজ করতে পারে। সো আশা করি রোবোটিক্স আর মেশিন লার্নিং আপনারা জানেন, বাট আমি আর একটু ডিটেলস আমি বললাম যেন আপনারা বুঝতে পারেন যে আসলে কিভাবে জিনিসগুলা সাইমালটেনিয়াসলি সিস্টেমের ভিতরে কাজ করে। এগুলি দিস অল মেশিন লার্নিং বলেন, রোবোটিক্স বলেন, এআর ভিআর, 3D প্রিন্টিং, বিগ ডাটা, তারপরে ক্লাউড, দিস অল আর মানে এলিমেন্টস অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা চতুর্থ শিল্প বিপ্লব আমরা যেটাকে বলি। রোবোটিক্স এর উৎপত্তি এটা আসলে একটা থিওরিটিক্যাল পার্ট, চেক ভাষা থেকে আসছে রোবোটা থেকে, যার অর্থ ফোর্স লেবার বা শ্রমিক। আর রোবোটিক শব্দের উৎপত্তি অর্থাৎ রোবট সংক্রান্ত যে জ্ঞান বা বিজ্ঞান যেটাকে আমি বলি, সেটাই হচ্ছে আসলে রোবোটিক্স। অর্থাৎ রোবটের বিভিন্ন প্ল্যান থাকতে পারে, বিভিন্ন কাজের মানে কোন জায়গায় কি ইমপ্লিমেন্ট করবেন সেই রিলেটেড নলেজ থাকতে পারে। এইটা নিয়ে যে মানে জ্ঞানটা, যে আলোচনাটা করা হয়, ওটা হচ্ছে আমাদের রোবোটিক্স। এবং রোবোটিক্স এর উদ্দেশ্যটা তো বললামই, দুইটা জিনিস, মানুষের শ্রমকে কমানো এবং জীবনযাত্রাকে সহজ করা। সহজ তো করতে হবে, বাট ওর ভিতরে এই প্যারামিটার গুলো আসলে থাকতে হবে। ইন দি মিন টাইম আমি আপনাদের একটা এক্সট্রা লার্নিং দিয়ে রাখি, এটা হয়তো আপনাদের সিলেবাসে নেই। এখনকার দিনে রোবট মানে অনেকের মাথায় প্রশ্ন আসে যে রোবট কি মানুষকে রিপ্লেস করে ফেলবে কিনা। ওয়েল, এটা আসলে কখনোই হবে না, কারণ রোবটের যে সৃষ্টি করতে তাকে তো আসলে মানে মানে সরায় ফেলা যাবে না। এখন রোবট আসলে মানুষের জন্য কোলাবোরেটিভ হিসেবে কাজ করে, অর্থাৎ কোবট হিসেবে কাজ করে। আপনারা কোবট দিয়ে যদি একটু নেটে সার্চ দেন আর একটু ভালো জানতে পারবেন, COBOT, কোবট, অর্থাৎ কোলাবোরেটিভ রোবট। দেখবেন হ্যান্ড যেগুলা মানুষের কাজের সহযোগী হিসেবে কাজ করতেছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। কোবট আমি সবচেয়ে বেশি ইউজ করছি, আমি প্র্যাকটিক্যালি ইউজ করছি হচ্ছে ফার্মাসিউটিক্যালসে। রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস হ্যান্ডেলিং, আগে যেখানে মানুষের বিভিন্ন পিপি গাউন টাউন পরে হচ্ছে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস মানে নিয়ে নড়াচড়া করে ওষুধ বানাইতে হইতো, এখন ওই জায়গাতে কোবট ইউজ হচ্ছে। সে কারণে যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো কিন্তু এখন মানে অধিকাংশ ক্ষেত্রেই ইন্ডাস্ট্রি গুলাতে কোবট বা রোবোটিক হ্যান্ড দিয়ে করা হচ্ছে। মানুষ কিন্তু এই জায়গা থেকে এখন সরে গেল। এরকম অনেক এক্সাম্পল আছে, মাইনিং ইন্ডাস্ট্রি, অয়েল ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে যে স্পেস মানে হচ্ছে যে যে টেকনোলজি গুলো যে কাজ হচ্ছে, সেখানে কিন্তু এখন আপনার রোবট অনায়াসে ইউজ করা হচ্ছে। সো কোবট, রোবট, দিস অল আর বেসিক্যালি মানে একটা একটা সাবসেট। সো বিভিন্ন একটার আরেকটা রকমের আপনার হচ্ছে যেটাকে বলে যে মানে পার্ট হিসেবে আমাদের হিউম্যান লেবারকে ইজি করে দেয়। তো এখন হচ্ছে যে রোবট নির্মাণের ধাপসমূহ বলে এখানে আসলে 5টা জিনিস বলা হয়েছে। সো রোবট নির্মাণ যে 5টা ধাপই আছে বিষয়টা ঠিক তা না, এখানে আরো অনেকগুলো পার্টি আছে, বাট মেজর এই
5টা পার্ট বলা কারণ হচ্ছে এগুলো আপনাদের কারিকুলামে দেওয়া আছে। প্রথম যেটা আছে ডিজাইন ও পরিকল্পনা, অর্থাৎ রোবটের ফার্স্ট হচ্ছে নকশা তৈরি করতে হবে এবং হচ্ছে পরিকল্পনা করতে হবে যে আপনি কি বানাইতে চান। আপনি কি একটা গাড়ির মতো রোবট বানাইতে চান, একটা আলমারির মতো রোবট বানাইতে চান, নাকি একটা মোবাইলের মতো রোবট বানাইতে চান, কিরকম রোবট বানাইতে চান, এটাকে আপনাকে আগে প্ল্যান করতে হবে। প্ল্যান করার পরে আপনাকে আগে উপকরণ নির্বাচন করতে হবে যে রোবটটা আপনি কি দিয়ে তৈরি করবেন। প্লাস্টিক হইতে পারে, মেটাল হইতে পারে, স্টিল হইতে পারে, আপনি 3D প্রিন্টও করতে পারেন। এখনকার দিনে তো অনেক কম্পিটিশন, 3D প্রিন্ট করে রোবট বানাইতে পারে। আমি 2015 সালে একটা কম্পিটিশনে গেছিলাম হচ্ছে ফিলিপাইন্সে, শেলিকো ম্যারাথন। বাংলাদেশ থেকে প্রথম যে টিম যারা হচ্ছে গাড়ি বানায় নিয়ে গেছিল, ওই মানে ফুয়েল এফিসিয়েন্ট কার, ওইখানে আমরা গিয়ে দেখছি যে একজন গাড়ির বডি বানায় নিয়ে আসছে কার্বন ফাইবার দিয়ে, এবং পুরো গাড়ির একটা মানে রেসিং কারের বডি দুইজন দুই হাতে উঠে নিয়ে চলে গেছে। মানে মানে এত হালকা ছিল এবং এত ডিউরেবল ছিল। সো বেসিক্যালি এখানে উপকরণটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তারপর হচ্ছে সেন্সর এবং মোটর সংযোগ, যেটা বললাম রোবটের ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে সেন্সর এবং মোটর রাখতেই হবে। সো এখানে আপনি এটা কানেক্ট করবেন, কোন কাজ করবেন। এখন আপনি এমন রোবট বানাইছেন যেটা হচ্ছে টেম্পারেচার যদি কমা যায়, মানে আপনার যদি এই যে আপনার রোবটটা মনে করেন একটা আমার একটা রোবট একটা মানুষের মতো দাঁড়ায় আছে, যদি রুমের টেম্পারেচার বাইরে যদি 27 হয়ে যায়, ও সাথে সাথে দৌড়ে এসে আপনার বাতাস করবে। হ্যাঁ, এখন ওর কি করতে হবে, একটা সেন্সর লাগবে যে টেম্পারেচার বাড়লো কিনা, আর ওর আপনার বাতাস করার জন্য হাত বা মুভিং একটা এলিমেন্টস লাগবে যেটা অ্যাকচুয়েটরের মতো। এখন আপনি ওই জায়গায় মুভিং অ্যাকশন না বসে আপনি বসাইলেন হচ্ছে গিয়ে মনে করেন যে ও এমনি বাতাস না করে হাত দিয়েছেন উপর দিয়ে বাতাস করতে, হেলিকপ্টারের মতো যেন ঘুরে, কাজ হবে না। কিন্তু কোন জায়গায় কোনটা কিভাবে বসাইতে হবে এটা পরিকল্পনা অনুযায়ী সেন্সর এবং মোটরের আপনার বসানোর জিনিসটা কিন্তু ওইভাবে বসে কাজ করাইতে হবে। আমি গত 10 বছর ধরে রোবট নিয়ে কাজ করতেছি। আমি যেমন 24 তারিখে সিঙ্গাপুরে যাব ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে, আমি ইন্টারন্যাশনাল জাজ হিসাবে। আমি আমার এন্টার লাইফে প্রচুর রোবট দেখছি, এক একজন মানে আউট অফ দি বক্স চিন্তা করে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে মানে আউট অফ দি বক্স মানে কিন্তু লজিকলেস না। আপনি আউট অফ দি বক্স চিন্তা করা অবশ্যই ভালো, কিন্তু এমন আউট অফ দি বক্স চিন্তা করছেন একটা লজিক নেই, তাহলে ওইটা আসলে আপনার কাজ করবে না। সো এরপরে আপনি যখন সেন্সর মোটর সংযোগ দিলেন, তারপরে আসছে প্রোগ্রামিং। কোন সময়, ওই যে কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিলাম না, যে কেউ আসতেছে কিনা দেখে আমাকে সাউন্ড দিবে, মাঝখানে ওকে তো বুঝাইতে হবে, ওকে তো ওর ভাষায় লিখতে হবে। এটাকে বলে হচ্ছে মানে মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের ভাষায় যেমন কথা বলি, চাইনিজরা চাইনিজ ভাষায়, রাশিয়ানরা রাশিয়ান ভাষায়। সো মেশিনকে মেশিনের ভাষায় বলতে হয়। যেমন আরডিনো যদি বলেন, ও একরকম ভাষা বুঝে, সি। তারপর অনেক সময় ল্যাঙ্গুয়েজ গুলো শুনছেন না, ল্যাঙ্গুয়েজ যে সি, সি প্লাস প্লাস, জাভা, আর এরকম, এগুলো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ গুলো আসলে মেশিন বোঝে। এই আপনি সি বা সি প্লাস প্লাসে যা লিখবেন ওইটা ব্যাক এন্ডে আপনার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে মেশিনকে বোঝাবে। এক একজন এক এক ভাষায় বুঝে। একটা রোবট যে ভাষায় বুঝবে সেই প্রোগ্রাম দিলে কিন্তু মোবাইল বুঝবে না। আবার মোবাইল যে ভাষায় বুঝে অ্যান্ড্রয়েড, সেটা দিয়ে যদি আপনি ল্যাপটপ চালাইতে চান, মাইক্রোসফটের ওএস বা অ্যাপেলের ম্যাক, ওটা কিন্তু বুঝবে না। ওরাও এক একজন এক এক ভাষায় বোঝে, বাট লজিক অলওয়েজ সেম থাকে। 2 এর সাথে 2 যোগ করলেও 4 হয়, 2 এর সাথে 2 গুণ করলেও 4 হয়। কোন জায়গায় কোনটা ইউজ করতে হবে, যোগ না গুণ, এটা প্রোগ্রামিং এ ওকে ডিফাইন করে দিতে হবে যে তুমি এই সময় যোগ করবা, এই সময় গুণ করবা, whereas answer is same। এবং লাস্টে হচ্ছে পরীক্ষা ও ডিবাগিং, অর্থাৎ রোবটকে পরীক্ষা করা এবং ত্রুটি সংশোধন করা। এটা আমরা সহজ ভাষায় বলি হচ্ছে ট্রায়াল এন্ড এরর। অর্থাৎ আমি যা প্রথমে পরিকল্পনা করছি ও নিজে কাজ করলো কিনা। আমি বানাইছি যে যদি কোনো জায়গায় বোম পায়, তাহলে রোবট যাবে গিয়া বোমটা উঠায়া ওইটাকে ডিসপোজ করবে, অর্থাৎ পানিতে ডুবাই দিবে। এখন ওই রোবট যেভাবে উঠানোর কথা, ওটা যদি এভাবে এভাবে নড়তে থাকে, তো ওইখানে ফুটে যাবে। ও আমার কি পারপাস সার্ভ হলো, ও তো বোম উঠাইছে ঠিকই, কিন্তু রোবটের হ্যান্ড এমন দুর্বল রাখছেন যে ও আসলে এমনি এমনি নড়তেছে, দোল পাইতেছে, তাহলে তো হবে না আসলে। সো কয়েকদিন আগে আমি কই জানি দেখলাম, ফেসবুকে মনে হয় দেখলাম, কে জানি বোম একটা পাইসে পড়া ছিল, ওটা হাত দিয়ে উঠায় নিয়ে আপনার ওই বালতিতে রাখতেছে। মানে এখন ঠিক আছে, আপনার আপনার আপনি বোম ডিসপোজাল ইউনিট, তার মানে কি এই আপনি খালি হাতে কিছু ছাড়া আপনি গিয়ে এই ককটেল টকটেল এগুলো উঠায় রাখবেন? আপনার তাহলে কি হলো, আপনার আপনার আসলে প্রোগ্রামিং ঠিক মতো হয় নাই। সো বেসিক্যালি আপনার রোবটকে আপনাকে ওইভাবে প্রোগ্রামিং করতে হবে যে আমি যেটা পারপাস, যেটা লজিক পারপাস, সেই লজিক্যাল পারপাস গুলো যেন আমি যেভাবে প্ল্যান করেছি সেভাবে এক্সিকিউট হয়। যতক্ষণ না হবে অতক্ষণ ওই রোবট ডিপ্লয় করা যাবে না। খুব প্রিটি সিম্পল জিনিস।
আশা করি একটু বুঝতে পারছেন। সো এরপরে আসি যে রোবটের বাস্তব জীবনের প্রয়োগ অনেক জায়গায় ইউজ হয়, এখানে জাস্ট 3টা লিখছে, আপনাদের বই আরো ডিটেলসে লেখা আছে। এই ছবিটা যে গাড়ির যে ছবিটা, এটা সবচেয়ে কমন। আমাকে এটা দেওয়া হয়েছে যেহেতু আপনাদেরকে বলা হয়েছে যে 1 ঘন্টা সেশন নিতে, সো বেসিক্যালি এটা আমাকে প্রোভাইড করা হয়েছে, আমি এটা আপনাদেরকে বলতেছি। বাট দেয়ার আর সো মেনি অপশনস আর দেয়ার, আপনারা নেটে সার্চ দিলেও পাবেন, হয়তো আপনারা রিয়েল লাইফে দেখছেনও। তো শিল্পক্ষেত্রে যেরকম আপনার গাড়ির ইউজ করা হয়, গাড়ির ম্যানুফ্যাকচারিং এ ইউজ করা হয়, এবং এটা কিন্তু খালি যে ইউরোপ আমেরিকা হয় বিষয়টা তা না, এই গাড়ির ম্যানুফ্যাকচারিং রোবট বাংলাদেশে আছে। আপনি যদি দেখতে চান আপনি কালিয়াকৈরে যেতে পারেন, ওইখানে ফেয়ারের হচ্ছে আপনার হিউন্ডাই গাড়ি বানানোর যে ফ্যাক্টরি, ওইখানে রোবট আছে। আপনি প্রোটনের ফ্যাক্টরিতে যেতে পারেন চিটাগাঙে, ওইখানে আপনার এই রোবট আছে। তো বাংলাদেশে যেসব জায়গায় আপনার অলরেডি কিন্তু অনেকগুলো জায়গায় এই রোবটের অলরেডি ইউজ করা হচ্ছে, এই রোবোটিক হ্যান্ড। সবচেয়ে বেশি রোবট যদি দেখতে চান ওয়ালটনে যেতে পারেন, অলরেডি এরকম প্রায় 200+ রোবট আপনার ওয়ালটনে ইউজ করা হইতেছে। প্রাণে যেতে পারেন। সো রোবোটিক হ্যান্ড ইজ নাও রিয়েল, মানে এটা মানে আকাশ কুসুম কিছু না যে ও এটা মনে হয় এটা আমেরিকায় ইউজ হয়, জার্মানি ইউজ হয়, নট লাইক দ্যাট, বাংলাদেশে আছে। আর যদি কারোর বাসা যদি তেজগাঁর আশেপাশে হয়, বিটাক বলে একটা জায়গা আছে, ওই বিটাকের ভিতরে আপনার এখন রোবোটিক হ্যান্ড আছে, যেখানে আপনি চাইলে গিয়ে দেখতে পারেন যে কিভাবে ওগুলি প্রোগ্রাম করা হয়, চালানো হয়। সো রোবট এখন খুব অনেকগুলো জায়গায় শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয়। স্বাস্থ্য সেবায় রোবোটিক সার্জারি, হয়তো ডাক্তার বসে আছে আমেরিকায় আর পেশেন্ট হলো আপনার আফ্রিকায়, আমেরিকা থেকে ডাক্তার চোখে গগলস করে যেভাবে যেভাবে আপনার হচ্ছে হাত নাড়াচ্ছে, রোবট ওইভাবে ভাবে আফ্রিকাতে আপনার হচ্ছে হাত নাড়াচ্ছে, সেলাই করতেছে, কাটতেছে। এটা অলরেডি এটা, এবং এটা এমন না যে মানে আহামরি কিছু, পাশের দেশে ইন্ডিয়াতে এটা হচ্ছে, রোবোটিক সার্জারি আপনার কলকাতাতে আছে। সো বেসিক্যালি আপনার মানে অলরেডি এটা হচ্ছে, এবং এটা মানে খুব র্যাপিডলি গ্রো করতেছে এখন ম্যাক্সিমাম জায়গাতে। তারপর হচ্ছে আপনার গৃহস্থলী, যেমন ঘরের কাজে তো এখন খুব কমন। আমার যদি আমি এখন ভিডিওটা আনফরচুনেটলি দেখাইতে পারছি না, 2018 সালে আমি একটা রোবট নিয়ে আসছিলাম ঘর মোছার জন্য। ওটা দিয়ে আনফরচুনেটলি খুব বেশি ভালো কাজ হয় নাই, বাট ওইটা ছিল আর কি, ঘর টর মুছতে পারতো, ছেড়ে দিলে ও ঘরে স্ক্যান করে বিভিন্ন জায়গায় আগে বাতাস দিত, তারপর হচ্ছে পানি দিয়ে সে নিজে নিজে মুছে নিত। এটা আমার ফেসবুকে আছে, খুব জনপ্রিয় ছিল তখন। সো বেসিক্যালি এখন এগুলো আরো অ্যাডভান্স জিনিসপত্র আসছে, যে ও নিজে নিজে ঘর পরিষ্কার করতে পারে, নিজে নিজে চার্জ দিতে পারে, এবং এগুলো এখন অলরেডি ইউজ হচ্ছে। এছাড়াও মাইনিং ইন্ডাস্ট্রিতে, স্পেস ইরিটেকশনে, তারপরে হচ্ছে যে আপনার এই যে ওষুধের ফার্মাসিউটিক্যাল সায়েন্সটা দিলাম, ওই সব জায়গাতে আপনার অলরেডি রোবট ইউজ হচ্ছে আর কি। বা ক্রিটিক্যাল ম্যানুফ্যাকচারিং এ সবচেয়ে ভালো হচ্ছে, মানে বেশি ইউজ হচ্ছে ক্রিটিক্যাল ম্যানুফ্যাকচারিং গুলোতে, এরর কমানোর জন্য, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। যেমন আমি একটা ইন্ডাস্ট্রি, আমি নাম বলতেছি না, বাট সেই ইন্ডাস্ট্রিতে এখন ওয়েল্ডিং করা হয়, প্রচুর ওয়েল্ডিং করা হয়, ওয়েল্ডিং এর সময় প্রচুর বিষাক্ত ধোঁয়া বের হয়, ওই জায়গাতে এখন মানুষ সরায়া ওরা রোবট বসাচ্ছে, যেন ওয়েল্ডিং এর সময় যেন কোনো মানুষ ওখানে না থাকে, এবং এই বিষাক্ত গ্যাসগুলা যেন সাকশন করে যেন বাইরে বের করে দেওয়া হয়, ট্রিট করে আর কি। সো এরপরে মেশিন লার্নিং, বাট রোবট নিয়ে আসলে আরো অনেক জিনিস আছে। রোবটের প্রোগ্রামিং এর ক্ষেত্রে পিআইডি কন্ট্রোলার আছে, সেন্সরের ক্ষেত্রে অনেক টাইপের সেন্সর, আপনার যদি বইটা পড়ানো হয় তার একটু ডিটেলস আছে। 40 মিনিটের সেশন আসলে সবকিছু বলা সম্ভব না। সো বেসিক এতক্ষণ এতটুকুই যা বললাম, এর মধ্যে কারো কোনো যদি কোনো প্রশ্ন থাকে, আমি অবশ্য লাস্ট স্টেপের প্রশ্ন নিব, বাট এখন আমি একটা বা দুটা প্রশ্ন নিই, তাহলে আপনার একটু ব্রেক পাবেন, যে মানে চিন্তা করার জন্য আর কি, বা প্রসেস করার জন্য। যারা মডারেটর আছেন, আপনার কোনো কোশ্চেন কি এখানে আছে? না থাকলে আমি পরেরটায় যাবো, কোশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারেন। জি, কাইন্ডলি যদি কারোর রোবোটিক্স নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে ভাইকে জিজ্ঞেস করতে পারেন, এন্ড মাইক্রোফোন ওপেন করতে প্রবলেম হলে চ্যাটেও লিখতে পারেন। চ্যাটেও তো লিখতে কোনো পারেন, টপিক হ্যাঁ। নিয়ে আমি একটা বা দুইটা প্রশ্ন নিয়ে আমি পরের সেশনটা চলে যাবো, তারপর আমি ডিটেলস এর প্রশ্ন হয়তো নিব। কাইন্ডলি কারো কোয়েশ্চেন থাকলে ভাই করতে পারেন। ওয়েল, এগুলি সব খুবই কমন জিনিস, আপনাদের হয়তো খুব এই বিষয়গুলো নিয়ে জানার নেই, বাট এই সংক্রান্ত অন্য প্রশ্ন থাকলে আপনি চাইলে করতে পারেন আমাকে। ওয়েল, যদি প্রশ্ন না থাকে তাহলে আমি পরের সেশনে চলে যাচ্ছি। মডারেটর যারা আছেন, কোনো প্রশ্ন কি আসছে চ্যাট বক্সে? ভাইয়া জাস্ট একটা কোয়েশ্চেন আসছে, বেসিক টেসলা কি রোবটের মধ্যে আসতেছে কিনা। সরি তো সরি। টেসলা কি রোবট ইন্ডাস্ট্রিতে নামতেছে কিনা, এরকম টাইপের একটা কোয়েশ্চেন উনি করতে চাইছেন। টেসলা তো রিয়েল রোবট ইন্ডাস্ট্রিতে খুব মানে কোমর বেঁধে লাগা যেটাকে বলে, খুব কোমর বেঁধে লাগছে, এবং এই মুহূর্তে ওরা খুব ড্রাস্টিক্যালি আগাচ্ছে। ড্রাস্টিক্যাল মানে ড্রাস্টিক্যাল। এই মুহূর্তে যেমন ওরা মহাকাশে যেরকম এই মুহূর্তে স্যাটেলাইট আছে, কয়টা আপনারা জানেন কিনা আমি জানি না, 8,500-এর মতো স্যাটেলাইট আছে। এককভাবে সর্বোচ্চ স্যাটেলাইট হচ্ছে আপনার এলন মাস্কের স্পেস এক্স এর। সো এখন এই মুহূর্তে রোবটে ওরা হচ্ছে যে খুব মানে ড্রাস্টিক্যাল ভাবে হিউম্যানয়েড রোবট বানানোতে টেসলা এখন আছে। আপনারা অনেকগুলো ভিডিও তো দেখছেন, এবং ওগুলো কোনোটাই এআই জেনারেটেড না, দোজ আর ট্রু।
সো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে টেসলা না শুধু, আর অনেক কোম্পানি আছে, ইউ ক্যান সার্চ। বোস্টন ডায়নামিক্স আছে, তারপরে টেসলা আছে, সনি আছে, জাপানিজ অনেকগুলো আছে যারা হচ্ছে এরকম হিউম্যানয়েড বা হচ্ছে স্পেশালাইজড রোবট নিয়ে যারা বানাচ্ছে এবং কাজ করতেছে। এই মুহূর্তে আপনারা যদি কেউ লিঙ্কডইনে থেকে থাকেন, হয়তো অনেকেই আছেন, লিঙ্কডইনে জাস্ট হচ্ছে রোবোটিক্স জব দিয়ে সার্চ দিলে আপনারা দেখবেন যে কত কোম্পানি কতগুলো রোবট নিয়ে কাজ করতেছে এবং যেখান থেকে ওরা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গা থেকে ওরা ট্যালেন্ট হায়ারও করছে এইসব সেগমেন্টে। আমার মনে হয় যে তাহলে আমি পরেরটাতে যাই, পরে আমার মনে হয় সবার শেষে কোশ্চেন নিলে ভালো, তখন আর একটু ইন্টারঅ্যাক্টিভ হয়তো হওয়া যাবে। সো মেশিন লার্নিং কি? মেশিন লার্নিংটা বিষয়টা আমি অলরেডি বলছি আপনাদেরকে যে একটা জিনিস শেখানো আর কি। আমি এটাকে আরেকটু এক্সাম্পল দিই, যেরকম চ্যাট জিপিটির আমি এক্সাম্পলটা দিলাম। মেশিন লার্নিং হচ্ছে আপনার প্রচুর ডেটা নেয়, সেই ডেটা গুলাকে নিয়ে সে হচ্ছে একটা প্যাটার্ন সাজায়। সে প্যাটার্ন সাজায় হচ্ছে যে কম্পিউটার বা মেশিনটা আছে তাকে স্পেসিফিক কাজে আরেকটু এক্সপার্ট করে। অর্থাৎ কুকুর বিড়ালের অ্যান্সারটা তো যেটা দিলাম, যেটা ইমেজ রিকগনিশন, এটা স্পেস মানে স্পিচ রিকগনিশনের ক্ষেত্রে হইতে পারে, বা অবজেক্ট আইডেন্টিফিকেশন খুব কমন একটা জিনিস। অবজেক্ট আইডেন্টিফিকেশন মেশিন লার্নিং এর মডেল খুব এখন জনপ্রিয়। যে একটা গুগল ফটোস হয়তো অনেকে ইউজ করেন, বা গুগল লেন্স হয়তো অনেকে ইউজ করেন, যে লেন্স একটা ছবি তুললেও বলে দেয় যে এটা কি একটা ওয়াশিং মেশিন না একটা ফ্রিজ নাকি যদিও চারকোনা বক্স নাকি একটা আলমারি। ও কিভাবে বুঝে? ওকে আসলে কোনো না কোনো ভাবে আমরা আমরাই ট্রেন করছি। বিভিন্ন সময় ওকে ডেটা দিচ্ছি, ছবি সার্চ করতেছি আমরা, বিভিন্ন সময় আমরা মানে অনলাইনে আছে লেভেলিং করে দেই যে এটা কি বলতো, এরকম করা যায়। আর পিছনে তো ডেটা ইঞ্জিনিয়াররা কাজ করে। সো ওকে মেশিন লার্নিং করে ওকে বুঝিয়ে দিছি যে এটাকে এভাবে, এই মানে এই, তুমি এটাকে এই পেলে এইভাবে করবা। অর্থাৎ 4 পা থাকলে যে কুকুর বা মানে লেজ থাকলে যে ওটা বিড়াল, বিষয়টা ঠিক তা না। ওকে স্পেসিফিকলি লেভেলিং করে বুঝিয়ে দেওয়া বা আনলেভেলড অবস্থায় বোঝানো যায়। আমি প্যাটার্ন গুলাতে আসবো, বাট মেশিন লার্নিং হচ্ছে প্রচুর ডেটা নিয়ে একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে ওকে শেখায় দেওয়া যে এই মানে এই, ওই মানে ওই। যদি এই এ আর বি ওকে বুঝাই দিতে পারেন, ও পরবর্তীতে ডিফাইন করে নিজে নিজে শিখে নিতে পারবে যে এ কোনটা বি কোনটা, ও আপনাকে বলে দিতে পারবে। আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তো একটু ভালো বুঝতে পারবেন। আমার মাস্টার্স এর থিসিস ছিল হচ্ছে ইমেজ প্রসেসিং এ। আমি এটা ক্যামেরা ধরে একটা যে কোনো ওষুধের মধ্যে ধরলে ও জনরাটা বলে দিত। অর্থাৎ নাপা ধরলে ওটা কি প্যারাসিটামল, এস ইটস এ প্যারাসিটামল, এরকম বিভিন্ন এটা কোন জনরার ওষুধ এবং বয়সটা লিখে দিলে ওটা ডোজিংটা কিভাবে হবে, ওজনের উপর এবং বয়সের উপরে ডোজিংটা নির্ভর করে প্যারাসিটামল বা এই টাইপের ওষুধে, সেটা ওকে বলতে পারতো। সো দ্যাট ইজ এ মেশিন লার্নিং। ওকে হচ্ছে যে আমি বিভিন্ন ডেটা থেকে নিয়ে আমি ওকে ট্রেন করাইছি, ওই ট্রেন করার পরে সে ওই অনুযায়ী ডিসিশন দিতে পারতো। তার মানে কি, প্রোগ্রামিং ছাড়া অভিজ্ঞতার মাধ্যমে নিজের পারফরমেন্সটা উন্নত করে। আজেরা ভাবে করে বিষয়টা ঠিক তা না। ওকে হচ্ছে যে মানে শিখাই দিতে হবে যে এই প্যাটার্নে তুমি শিখবা। মেশিন লার্নিং কিভাবে কাজ করে অলরেডি বললাম, যে ফার্স্টে ডেটা সংগ্রহ করে, প্রচুর ডেটা আসে প্রতি সেকেন্ডে, বিলিয়ন্স অফ ডেটা। এগুলাকে প্রসেসিং করতে হয়, প্রি প্রসেসিং যেটাকে বলে। কেন? কারণ আমাদের কথার মাঝখানে অনেক কিছু বা ডেটার মাঝখানে তো অনেক কিছু চলে আসে যেগুলো আমাদের ইনফরমেশন না। যেরকম মনে করেন আমি আপনাকে ট্রেন করতেছি, ট্রেন করার মাঝখানে আমি হঠাৎ করে আমি মনে করেন যে ওই কি জানি গতকালকের ফুটবল খেলার নিয়ে কথা বলে ফেললাম, তাহলে কিন্তু জিনিসটা হলো না। মেশিন লার্নিং আর রোবট নিয়ে কথা বলতেছে, এখানে ফুটবল খেলা আসার কথা না। সো ইটস এ নয়েজ বা আননেসেসারি ডেটা। এগুলাকে সরায় ফেলতে হবে। সরায় আমাকে স্পেসিফিকলি আমি এখন যে টপিকসটা বা যে মডেলটা নিয়ে কাজ করতেছি সেই টপিকসে যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো নিয়ে আমাকে প্রসেস করে আগে ডেটাগুলোকে আগে স্ক্রুটিনি করতে হবে, ক্লিনজিং করতে হবে, নয়েজ রিমুভ করে আমাকে মডেলটা সিলেকশন করতে হবে। মডেল কি কি হয়? এই যে বিভিন্ন মডেল আছে, সুপারভাইজড, আনসুপারভাইজ এবং রিইনফোর্সমেন্ট। এটা নিয়ে আমি একটু পরে বলতেছি। একটা মডেল নির্বাচন করতে হয়, মডেল নেওয়ার পরে মডেলটাকে ট্রেন করতে হয়। যেরকম আমি অনেকগুলা, মনে করেন 100টা কুকুরের ছবি নিলাম, 100টা বিড়ালের ছবি নিলাম, নিয়ে ওকে আমি বুঝাই দিলাম যে এই প্যাটার্ন পাইলে এটাকে তুমি কুকুর বলবা, এই প্যাটার্ন পাইলে এটাকে তুমি বিড়াল বলবা। এটা যদি ঠিকঠাক মতো আপনি মডেল ট্রেন করতে পারেন, তাহলে আপনি মডেল যখন ইভ্যালুয়েশন করবেন তখন ওকে যখন একটা র্যান্ডম ছবি দিয়ে বলবেন বলো এটা কুকুর না বিড়াল, ও ঠিকঠাক মতো বলতে পারবে। আর যদি ঠিকঠাক মতো ও না শিখে বা বেশি শিখে ফেলেন, অনেক সময় আছে না যে আমরা শিখতে শিখতে বেশি শিখে ফেলাই,
তখন ওটাকে মডেল ওভারফিটিং বলে। সো মডেল ওভারফিটিং হলে কি হবে, ও তখন বেশি শিখে ফেললে তখন দেখবেন যে বেশি শিক্ষিত মানুষ পাগল হয়ে যায়, তখন ওই আপনার মেশিন লার্নিং ও দেখবেন পাগলের মতো ব্যবহার করতেছে। ও চায়ের পা যাই পাইতেছে ওটা কুকুর নাইলে বিড়াল বেলা বলতেছে, জেব্রা, হাতি, ঘোড়া, মানে ছাগল যা আছে সবগুলার, গরু সবগুলার বলবে হয় কুকুর নাইলে বিড়াল, কারণ ও বেশি শিখে ফেলাইছে। তো এটা মানে হচ্ছে যে আপনাকে ওকে প্যাটার্নাইজ করতে হবে এমন ভাবে যেন সে পারফেক্টলি মডেল করতে পারে। ওকে, এটাকে দেখবেন যে আপনার যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করে কনফিডেন্স লেভেল বলে একটা বিষয় আছে, যে আপনি ও যে একটা ডেটা পাইলো ছবি দেওয়ার পরও বলবেন এটা কুকুর না বিড়াল, ও যখন কুকুর বলবে দিয়ে ও কনফিডেন্স লেভেলটা উপরে দেখায় দেয় 97%, 92%, 82%। অর্থাৎ ও মোটামুটি যা শিখছে তাকে দেয় ও 97% শিওর যেটা কুকুরি, বা 97% শিওর সেটা বিড়ালি, কারণ কি ওকে মডেল ঠিকঠাক মতো ট্রেন করা হয়েছে। আর যদি ওভারফিট করে ফেলেন ও দেখবেন যে একটা মানে ছাগলরেও দেখবেন যে কুকুর বইলা ও 100% লিখে দিচ্ছে যে হ্যাঁ এটা শিওর, এটা 100% এটা কুকুর, কিন্তু এটা আসলে না। সো অনেকগুলা মানে এখানে বিষয়টা যত সহজে আমি বলতেছি আসলে অত সহজ না, বাট আপনাদের বোঝার জন্য আমি বললাম যে মানে মডেলটাকে কিভাবে ট্রেন করতে হয়। ইটস মানে প্রিটি কমপ্লেক্স থিং বাট ইজি, মানে এমন না যে শেখা যাবে না, আপনি পারবেন না, আপনি চাইলে এটা শিখতে পারবেন। ভবিষ্যৎবাণী এবং হচ্ছে মডেল উন্নয়ন অর্থাৎ প্রেডিকশন এন্ড মডেল ইমপ্রুভমেন্ট, মানে এটা থেকে যে আমি ওকে মানে গত 2 বছরের মানে 12 মাসের ডাটা ও মানে আবহাওয়ার ডেটা দিয়ে ওকে 10 বছরের, 2 বছর দিলে আসলে হবে না, 10 বছরের ডেটা দিয়ে বললাম আগামী বছর জুনে কি হবে বলতো, বৃষ্টি বেশি হবে না কম হবে, ও কিন্তু একটা প্রেডিকশন দিবে। প্রেডিকশন ঠিক হবে তা না, নাও হইতে পারে, ঠিকও হইতে পারে নাও হইতে পারে, মানে মানে এটা তো হচ্ছে প্রবাবিলিটি, বাট অ্যাটলিস্ট কাছাকাছি যাবে, আপনি দেখবেন যে হ্যাঁ ও কাছাকাছি একটা অ্যান্সার আপনাকে দিতে পারছে, কারণ কি ওকে ওই ডেটাগুলোর উপরে বেস করে একদম মানে সুপারভাইজড ওয়েতে ওকে আমরা লার্ন করেছি, সেই অনুযায়ী ও কিন্তু এখন প্রেডিক্ট করতে পারে। যেরকম আমি যদি ভুল না করে থাকি 15 বছর ফুটবল খেলার সময় কিন্তু একটা পল নামে বোধহয় একটা কোথাও কোনটা প্রথম আলোতে বোধহয় দেখছিলাম, যেটা প্রেডিক্টর ছিল যে আজকে কে জিতবে, জার্মানি জিতবে না ইয়া জিতবে। সো এটা বেসিক্যালি বেসড অন ডেটা বা মডেল। যেমন হচ্ছে টোকিও অলিম্পিকের ক্ষেত্রেও কিন্তু আপনার এআই মেশিন লার্নিং এর ইউজ করা হয়েছিল ফর রেফারিং, যে মানে ইন্টেলিজেন্ট রেফারিং ইউজ করা হয়েছিল, যেটা 2020-এর বদলে বলা হয় 21-এ হয়েছিল করোনার জন্য। আমি তখন মনে হয় টোকিওতে ছিলাম। তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে মানে 3 ধরনের ধরন আছে, আরো ধরন থাকতে পারে বাট 3টাই মেজর। এটা হচ্ছে সুপারভাইজ লেভেল যুক্ত ডাটা দিয়ে শেখানো, অর্থাৎ এই স্কুল কলেজ বা যে আমি আপনাকে যেরকম শিখাচ্ছি যে এটা মানে এই স্কুল কলেজে আমরা ক্লাস 1 2 3 4 5 6 7 8 যে আমরা যে শিখি আমাদেরকে ধরে ধরে শিখাই, দোজ আর সুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ মানে হচ্ছে নিজের ডেটার প্যাটার্ন থেকে শিখে নেওয়া, অর্থাৎ আপনাকে কেউ যদি ধাওয়া দেয় একটা ছুরি নিয়ে আপনার যে দৌড় দিতে হবে, এটা কিন্তু আপনি বইয়ে শিখেন নাই, বইয়ে কি লিখছে কোনো ক্লাসে পড়ছেন না, আপনি পড়েন তো নাই। এটা কোত্থেকে, এটা আপনার আপনার কমন ইনস্টিংক্ট বা ন্যাচারাল ইনস্টিংক্ট থেকে আপনি দেখে দেখে আপনি শিখছেন, হয়তো টিভি ভিডিও এগুলো দেখে শিখছেন বা অন্য কোনো জায়গা থেকে দেখে বা শুনে আপনি শিখে নিয়েছেন। দোজ আর আনসুপারভাইজড লার্নিং। একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং, যেটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর, প্রক্রিয়ার মধ্যে দিয়ে শেখা। বাচ্চারা যখন জিজ্ঞাসা করে যে আম্মা এটা করবো না এটা করবো না, এখান থেকে সে শিখে। অনেক বাচ্চা দেখবেন যে বৃষ্টি হইলে জানালা লাগাইছেন, সে ইচ্ছা করে দেখবেন জানালাটা খুলে চায় আসে আপনার দিকে, আপনি কি করেন এটার উপর বেস করে কিন্তু সে একটা ডিসিশন নেয়। এখন মনে করেন বৃষ্টি পড়তেছে, আপনি জানালা লাগায় সরছেন, সে গিয়া কি করলো জানালাটা খুলে দিল, বৃষ্টি পানি ভিতরে আসতেছে, আপনি যদি ওরা হাসি মুখে নিয়ে যদি আদর করে দেন তাহলে ও পরের বার এই কাজটা করবে। আর যদি ওর একটু শাসন করে দেন, জানালা লাগায় যদি একটু শাসন করে দেন, তাহলে কি হবে, পরের বার বৃষ্টি হলে সে আর খুলবে না, কারণ সে শিখে নিয়েছে রিইনফোর্সমেন্ট করে যে হ্যাঁ এটা করলে তো মানে আম্মা রাগ করে বাব্বা রাগ করে। তো বেসিক্যালি এই প্যাটার্নের মাধ্যমে আপনার মেশিনটা শিখে নেয়। ও দেখবেন যে চ্যাট জিপিটি আপনাকে যখন কিছু জিজ্ঞেস করেন, দেখার পর নিচে লেখা থাকে থামস আপ থামস ডাউন। তো বেসিক্যালি আপনি যখন থামস ডাউন দেন সে বুঝছে যে আপনি খুশি হন নাই, তো তখন সে শিখছে। এরকম বিশ্বব্যাপী যারা এই টপিকটা নিয়ে কথা বলতেছে, সে থামস আপ থামস ডাউন অথবা সে লেখা দেয়, যেমন আমি যেরকম উল্টাপাল্টা অ্যান্সার দিলে লিখি হোয়াট দ্য হেল ইজ দিস, তো তার মানে ও বুঝছে যে ও ঠিক হয় নাই, তখন ও নিজে আবার একটা আমাকে বেটার একটা অ্যান্সার দাও সে ট্রাই করে। সো রিইনফোর্সমেন্ট লার্নিং এর মাধ্যমে সে কিন্তু আমাকে মানে সে নিজে নিজে শেখা ট্রাই করে। এই সুপারভাইজ আনসুপারভাইজ রিইনফোর্সমেন্টটা আশা করি আপনি বুঝতে পারছেন, কারণ এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট যে কিভাবে তাকে শেখানো হয়। সেখানে অনেক রকমের লার্নিং আছে। সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে অনেক সময় যেরকম যে জাপানিজ যে আপনার হচ্ছে যেটা হচ্ছে কি যেন বলে ক্যারাটে, ক্যারাটে যে লার্ন করা হয়, এখানে কিন্তু অনেকগুলো সুপারভাইজ লার্নিং আছে, অনেক আনসুপারভাইজ লার্নিংও আছে, বিভিন্ন জায়গাতে আছে মানে শেখার বা হচ্ছে মানে জানার।
এটা অনেকটা আছে আপনার যে প্রাইজিং আর কি, যে আপনি যখন ভালোভাবে শিখেন, আপনি সার্কাসের ক্ষেত্রে ওই যে চিতাবাঘরে যে নাচায় অথবা হাতিরে যে উঠে লাফায়, ওরে কিভাবে শিখে? ওরে কি মানে বৈশা পড়ানো, মানে বই ধরা পড়াইছে যে তুই শেখ, এটা করলে এই করবো, এটা না। ওইখানে হচ্ছে তাকে আসলে যখন সেটা কাজ করতে চায়, আমি একটা তাকে চাবুক দিয়ে একটা বাড়ি দিলে সে 2 পা উঠায় ফেলে। সে 2 পা উঠাইলে ওরা আমি একটা মনে করেন কলা খেতে দিছি, তার মানে কি আমি ওরা গিফট মানে ওকে একটা প্রাইজ দিছি। এটা একটা কিন্তু মানে মেথড অফ লার্নিং। ও শিখছে যে আর বাড়ি দিলে আমার 2 পা আগে উঠাইতে হবে, নাইলে হয় এরপর আরো বাড়বে, নাহলে আমি এখন কলা পাবো না। তো বেসিক্যালি এটা একটা সুপারভাইজ লার্নিং এর মধ্যে দিয়ে থাকে। এটা কিন্তু আবার রিইনফোর্স না। আবার আনসুপারভাইজ লার্নিং মানে হচ্ছে যে সে বিভিন্ন জায়গা থেকে দেখে, দেখে দেখে সে নিজের ভিতরে ধারণ করার ট্রাই করে, কোনটা মানে কি, আমার কি এটা করা উচিত না উচিত না। এই মানে কমন ইনস্টিংক্ট আপনার সাবকনশিয়াস মাইন্ডের ভিতরে এটা অটোমেটিক আপনার প্রোগ্রামিং হইতে থাকে প্রতিদিন প্রতিনিয়ত আপনি যে ডেটাগুলো দেখতেছেন। সো আমরা একটা কোশ্চেনে চলে আসি, একটু আপনারা চ্যাট বক্সে অ্যান্সার দেন। প্রশ্নটা আমি একটু বুঝাই দিই। লেখা আছে একটি মডেলকে বিভিন্ন প্রাণীর ছবি দেখে বিড়াল ও কুকুর চেনার জন্য প্রশিক্ষণ দেওয়া হলো। অর্থাৎ আমি মনে করেন 200টা বিড়াল 200টা কুকুর, আমি ছবি নিয়ে আমি মডেলকে একটা সুপারভাইজ বা মানে একটা 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 মডেলকে আমি শিখাইলাম যে তুমি তুমি এটা শিখো, যে এইভাবে আমি এটা কাজ মানে এটা কুকুর এটা বিড়াল। সাথে ওইখানে আর অন্য কিছু জিনিসও দেখাইলাম, মনে করেন যে কিছু ঘোড়ার ছবি দেখাইলাম, কিছু জেব্রার ছবি দেখাইলাম, কিছু হাতির ছবি দেখাইলাম, যেগুলো প্রায় কাছাকাছি, হয়তো কিছু ডিস্টিংক্ট আছে। দেখানোর পরে আমি ওকে হচ্ছে প্রশিক্ষণ শেষে মডেল নতুন ছবি সঠিকভাবে চিহ্নিত করতে পারে যে এটি কুকুর না বিড়াল। অর্থাৎ ওকে যে বিভিন্ন ছবিগুলো আমি দেখাইছি, সেই ছবিগুলো দেখানো দেওয়ার পরে ওকে একটা র্যান্ডম একটা ছবিতে যদি জিজ্ঞেস করি এটা কি কুকুর না বিড়াল, ও মনে করেন যে বলতে পারে, তাহলে হচ্ছে যে আহ এটাকে কি বলে, এটা কি আনসুপারভাইজড নাকি সুপারভাইজ নাকি রিইনফোর্সমেন্ট নাকি সেমি সুপারভাইজড? সবাই একটু অ্যান্সার দেন, এ বি সি ডি তে একটু লেখেন, আমাকে মডারেটর একটু হেল্প করেন, কি কি অ্যান্সার আসছে আমি তো দেখতে পাচ্ছি না এখন স্ক্রিনটা, একটু হেল্প করেন আমাকে। ওকে আমি শিখাইছি এই এই মানে এই, তারপরে তাকে হচ্ছে যে আমি একটা স্যাম্পল দিয়ে বললাম যে তুমি এবার এ না বি ডিফাইন করো, ও ডিফাইন করতে পারে, তাহলে এটা কি? ভাই অনেকেই বি দিচ্ছে। অনেকে কি দিচ্ছে? বি? বি, হ্যাঁ। তারপর 1-2 জন এ, আবার ডিও আছে। বি দিচ্ছে? এত কিছু পড়ানো মানে কি বি? বি ফর বাংলাদেশ? জি ভাই। এখন কি আসতেছে অ্যান্সার? এ, 2 জন এ দিয়েছে ভাইয়া, একজন ডি দিয়েছে। এখন বি কি আর আসছে? না ভাইয়া। ওকে, ওয়েল, এটা আমার একটা কমন টেকনিক, এটা আমি ফলো করি। রাইট অ্যান্সার হচ্ছে বি, সুপারভাইজ লার্নিং। আমি আপনাকে একটা কিছু বললাম, আপনি শুনে ডিসিশন চেঞ্জ করে ফেলবেন, বিষয়টা ঠিক তা না। এটা আপনার হচ্ছে মানে লার্নিং এর একটা মেকানিজম। আমি আপনাদেরকে মাত্র যেটা বললাম, আমি আপনাদের কিছু একটা বললেই আপনি হচ্ছে ইললজিক্যাল একটা ডিসিশন নেবেন, এটা কিন্তু মেশিন লার্নিং এর মডালিটিতে আপনার পড়ে না। মেশিন লার্নিং আপনাকে বোঝায় যে আপনি মানে যাই শেখান না কেন, ওইটা কি আপনার একটা মানে লজিকের মধ্যে আছে কিনা। ছোট বাচ্চাকে আপনি সারা জীবন শিখায় বড় করলেন, এটা মানে পা, আর পাকে দেখাইলেন হাত, ও তো ওইটা শিখে বড় হবে, কিন্তু এটা তো লজিক না। লজিক হচ্ছে এটা হাত এবং ওটা পা। আপনি ওকে যতই ওকে বোঝানো ট্রাই করেন না কেন যে এই হাত মানে পা আর পা মানে হাত, মাথা মানে নাক, নাক মানে মাথা, ও কিন্তু ওইটাতে আসলে শেষ পর্যন্ত ঠিক থাকবে না। সো বেসিক্যালি হচ্ছে যে আপনাকে ওই যেটা রিয়েলিস্টিক যেটা লজিক্যাল ওইটাতে আপনাকে থাকতে হবে। আমি কিছু একটা বললেই আপনি ওটা চেঞ্জ করে ফেলবেন, এটা হবে না। আপনি দেখেন, আপনি চ্যাট জিপিটি কে একটা জিজ্ঞেস করে তারপর বলেন যেটা তো ঠিক হয় না, ও কিন্তু আপনাকে ততক্ষণ পর্যন্ত যদি ও যদি প্রপারলি ট্রেন থাকে ততক্ষণ পর্যন্ত বুঝাইতে থাকবে যে এটা তুমি যেটা বলতেছো এটা লজিক্যালি ঠিক না। সো এবং এটা এই কারণে কিন্তু দেখবেন যে ও যত বেশি শিখবে তত বেশি ভালো অ্যান্সার দিবে। যারা চ্যাট জিপিটি ইউজ করেন দেখবেন এখন জিপিটি 5.1 চলে আসছে। আগে কি ছিল? জিপিটি 5.4, 4.1, আগে ছিল 3.1, 2.1ও ছিল। সো বেসিক্যালি তখন কি হয়েছে, 2023-24 সালে 23-এর দিকে আপনার জর্জ ডাব্লিউ বুশকে সে বলতো যে রবীন্দ্রসঙ্গীত লেখে, এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন কি হচ্ছে, পারফেক্টলি সে কিন্তু খোঁজার ট্রাই করছে। কারণ কি, এই উল্টা পাল্টা যাই দিচ্ছেন না কেন, সে এই যে থামস আপ থামস ডাউন মানে কোশ্চেন অ্যান্সার বিভিন্ন ভাবে সে কিন্তু আস্তে আস্তে শেখা শুরু করছে, এবং জিপিটি যত বাড়তেছে ভার্সনিং, তার গ্রোথ বা তার মডেলিংটা তত বেশি ট্রেন হচ্ছে, তত বেশি ডেটার উপরে সে ট্রেন হয়ে গেছে। এই কারণে কিন্তু ও
ঠিকঠাক মতো ও আপনাকে এখন অ্যান্সার দিতে পারে। দ্যাটস এ সুপারভাইজ লার্নিং, বা আপনার টু সাম এক্সটেন্ট আপনার জিপিটি গুলো আপনার রিইনফোর্সমেন্ট লার্নিং, কারণ ও আপনার কাছে কখনো কখনো জিজ্ঞেস করেও আপনার উত্তর জেনে নেয়। চ্যাট জিপিটিতে আপনি যখন কোনো কিছু অ্যান্সার করবেন, সবচেয়ে কমন প্যাটার্নটা খেয়াল করেন, আপনি যখনই কিছু একটা লিখবেন উত্তর দিয়ে নিচে আপনাকে আরেকটা প্রশ্ন দিবে সব সময়। আপনাকে কখনো সে থামায় থ্যাংক ইউ বলা ছাড়া সবসময় ও আপনাকে একটা প্রশ্নই দিবে, কারণ আপনি যতক্ষণ ও প্রশ্ন দিতে থাকবে আপনি ততক্ষণ কোনো না কোনো অ্যান্সার দিবেন, এভাবে ও শিখতে থাকবে। অ্যাকচুয়ালি এটাকে টু সাম এক্সটেন্ট রিইনফোর্সমেন্ট বলে, বাট এটাকে আবার রিইনফোর্সমেন্ট থেকে সুপারভাইজার দিকে চলে যায়, কারণ আপনি ওকে অনেক সময় অনেক ডেটা ফিট করে, যেমন আমি দুইটা ভার্সিটিতে ক্লাস নেই, ওই ভার্সিটিতে আমি দেখি অ্যাসাইনমেন্ট দিলেই সবার অ্যান্সার প্রায় কাছাকাছি, কারণ সবাই চ্যাট জিপিটি দিয়ে করছে। তো চ্যাট জিপিটিতে আপনারা যখন শেখানো শুরু করেন ও একই টাইপের অ্যান্সার দেওয়া শুরু করে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। সো মেশিন লার্নিং এর বাস্তব জীবনে অনেক প্রয়োগ আছে, এবং এটা আমার মনে হয় লাস্ট স্লাইড, এটা আমি শেষ করে আমি আপনাদের প্রশ্ন যদি থাকে নেওয়া শুরু করব। তো বেসিক্যালি মেশিন লার্নিং এর বাস্তবে দুইটা অ্যান্সার, এটা জাস্ট খালি স্পিচ আর ইমেজ দিয়ে শুধু বিষয়টা ঠিক তা না, আরো অনেকগুলো আছে। স্পিচ আর ইমেজটা এটা খুব কমন, এই কারণে আপনাদেরকে অ্যান্সার মানে এখানে দেখানো হয়েছে আর কি, যে স্পিচ রিকগনিশন সময় মানে মানুষের কথাকে টেক্সটে রূপান্তর করে। অনেক সময় আপনারা করেন না, হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে থাকেন তারপর টেক্সট হয়ে যায়, অথবা গুগলের ক্ষেত্রে গুগল যারা ডক্স ইউজ করেন, গুগল ডক্স আমি লাস্ট কবে টাইপ করছি মনেই করতে পারি না, গুগল ডক্স এর টেক্সট টু স্পিচ দিয়ে আমি মুখে মুখে বলতে থাকি, ওইটা হচ্ছে টেক্সট হইতে থাকে, খুব ফ্যান্টাস্টিক করে, ভুলও হয় না এখন বলা যায়। সো এই জিনিসটা কিভাবে, এটা কোথায় ইউজ হয়, সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সাতে ইউজ হয়। তারপরে এটা ধাপগুলা কি, ফার্স্ট অডিওটা ক্যাপচার করে, ফিচার এক্সট্রাকশন করে। আমি যে কথা আপনাকে বলতেছি, এই যে আমি বাংলা কথা বলতেছি, এটা তো রেকর্ড, এটা কোথায় রেকর্ড হচ্ছে সেশনটা, এই রেকর্ডিংটা আমাকে আবার দেখাচ্ছে, কিন্তু এটাকে যদি ব্যাক এন্ডে যান, এই কথাগুলা কি কথা হিসাবে থাকে, এগুলাকে কিন্তু 0 আর 1 এ রূপান্তর করা হয়, কারণ ইটস অল অ্যাবাউট 0 and 1 বাইনারি জিনিস। সো এই ফিচার এক্সট্রাকশন গুলোকে এরকম 0 1 এ আপনার কনভার্ট করা হয়। তারপর এমএল মডেল, বিভিন্ন আপনার মডেল আছে, যেরকম যে HMM, RNN, এগুলো ফুল ফর্মটা আপনি একটু নেটে সার্চ দিলে পাবেন। যেমন CNN মানে হচ্ছে যে ওই কেবল নিউজ নেটওয়ার্ক না, CNN মানে হচ্ছে যে আপনার কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। সো এই প্রত্যেক এরকম বিভিন্ন খুব পপুলার কিছু মডেল আছে, যে মডেলের মধ্যে ট্রেন করা হয় এবং এটাকে লেবেলিং করা হয় এবং পরে টেক্সট আউটপুট করা হয়। আগে কিন্তু এরকম, এটা কিন্তু আগেও ছিল, ভুলভাল দিত, কথা বলছেন যে মনে করেন যে, তো আপনি মনে করেন 4 লাইন বলে ফেলছেন, 2 লাইন ঠিক আছে, আর 2 লাইন যে কোত্থেকে কই নিয়ে গেছে টেরই পাইতেছেন না। কিন্তু এখন কিন্তু অনেকখানি আপনার দেখবেন যে কারেকশন হয়ে গেছে, আপনি যা বলতেছেন অলমোস্ট তাই লিখতেছে, কারণ কি আস্তে আস্তে নিজেকে শিখে নিছে। তো জনপ্রিয় টুলস গুলো আছে যেমন ডিপ সার্চ, গুগল সার্চ এপিআই, এরকম এগুলোতে আপনার ইউজ করা। আর ইমেজের ক্ষেত্রে শুধু ইমেজ গুলো থেকে আপনার প্যাটার্নটা রিকগনাইজ করে। আইফোন 11 এর পরে যেরকম কি হয়, যেমন ফিঙ্গারপ্রিন্ট নাই, শুধু ইমেজ দেখা দেয়। বিশ্বে যদি মানে 100 কোটি আইফোন থাকে, অ্যাপেল কি বসে বসে 100 কোটি লোকের ইমেজ বসে বসে মানে প্যাটার্ন কি শিখাই দিছে আইফোনকে? বিষয়টা তা না, ও শুধু মডেলটা ওকে শিখাই দিছে, যে তুমি যখনই কেউ আইফোন কিনে ধরবে, এরকম বিভিন্ন দিকে তাকাইলে তুমি 4-5টা ছবি তুলা ওকে রিকগনাইজ করে নিবা, এবং এইভাবে ওকে বোঝার ট্রাই করবে যে এটা কি অ্যাকচুয়ালি ওই মালিক কিনা। তুমি মাস্ক পরা থাকতে পারে, ক্যাপ পরা থাকতে পারে, চোখে সানগ্লাস পরা থাকতে পারে, বাট তুমি এইভাবে বুঝে নিবা। ওকে মডেল ট্রেন করে ছাড়ে, যেমন পৃথিবীর যে কোনো জায়গা থেকে যেই ছবি তুলুক না কেন, ওই মডেলের মধ্যে ফিট করে সেভাবে ওই তারটা সেভাবে কাজ করে, ইমেজটাকে রিকগনাইজ করতে পারে। সো সেম ওয়েতে ফেস আনলক বা নিরাপত্তা গাড়ির মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। সেম ধাপে ইনপুট নেয়, ফিচার এক্সট্রাকশন করে, 0 আর 1 এ ভাগ করে, ক্লাসিফিকেশন করে, লেভেল আউটপুট করে। এর মধ্যে এই কমন যে মডেল গুলো আছে, এরকম অনেক মডেল, আপনি স্পিচ বা ইমেজ রিকগনিশন বলেন, বা অন্যান্য যারা গুগল আর্থ নিয়ে কাজ করেন, জিআইএস নিয়ে কাজ করেন, তারা হয়তো জানেন যে ওইখানেও কিন্তু যে স্যাটেলাইট ডাটাকে কিন্তু মানে অ্যানালাইজ করে কিন্তু অনেকভাবে অনেক কিছু, যে মানে ফরেস্ট মানে রেইন ডিটেকশন, বা হচ্ছে মানে ড্রট, অথবা হচ্ছে কোন জায়গায় হচ্ছে যে ভেজিটেশন কিরকম হচ্ছে, এগুলো কিন্তু বের করা যায়। তো এগুলোর জন্য প্রচুর প্রচলিত মডেল আছে, যেমন CNN, RNN, ইউলো মানে হচ্ছে ইউ অনলি লুক ওয়ান্স, এটা খুব পপুলার, এখন মনে হয় ভার্সন 11 এর চলতেছে আমি জানি না, এটা আমি আগে এককালে ইউজ করছি। সো এরকম মডেল গুলো আপনি ইউজ করে ট্রেন করতে পারেন। আর জনপ্রিয় টুলস গুলো হচ্ছে যেমন টেনসরফ্লো, এটা গুগলের, এটা মানে ইমেজ রিকগনিশন, লাইভ ইমেজ রিকগনিশনের ক্ষেত্রে খুব জনপ্রিয়, বহুল প্রচলিত। পাইটর্চ, ওপেন সিভি, সিভি মিনস হচ্ছে কম্পিউটার ভিশন, এরকম অনেকগুলো জনপ্রিয় টুলস আছে, ব্যবহার করা হয়। সো আই গেস এটাই লাস্ট, আমি মেশিন লার্নিং এর ব্যবহৃত মানে জাস্ট কয়েকটা এক্সাম্পল দিছি, আমাকে এতটুকুই বলতে বলা হয়েছে। এর মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আমার মনে হয় আমরা
এখন প্রশ্নটা নিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ শোনার জন্য। সো আমরা পরবর্তী আর 10 মিনিটের মতো বোধহয় আছে, সো আমরা চেষ্টা করব প্রশ্ন নিতে। আপনাদের সকলকে মাইক অ্যাক্সেস দেওয়া হয়েছে, তো এখন আমরা কোয়েশ্চেন নিব। চ্যাটে কোনো প্রশ্ন আসছে? না ভাইয়া, চ্যাটে কোনো কোয়েশ্চেন আসেনি। চ্যাটে প্রশ্ন আসে না, উত্তর আসছে। ওকে, নন ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড কি এগুলো নিয়ে কাজ করার কোনো সুযোগ আছে এন্ড কিভাবে শিখবে? ওয়েল, নন ইঞ্জিনিয়াররা এখন প্রচুর কাজ করতেছে। আপনি আপনি একটু একটু সার্চ করলেই দেখবেন যে ফাইবার বা আপওয়ার্কে প্রচুর নন ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের লোকজন এখন ইমেজ প্রসেসিং বা হচ্ছে মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছে, কারণ চ্যাট জিপিটি আসার পরে লাইফটা আসলে অনেকখানি ইজি হয়ে গেছে। আপনি যদি মানে শিখতে চান, আপনার শেখার কোনো অ্যাকচুয়ালি আসলে কোনো বাধা নাই এগুলোর জন্য, যে খুব বেশি আপনার শেখার সবচেয়ে আমি শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে ট্রায়াল এন্ড এরর। আমি হয়তো জানি না নতুন কি, আমি নিজে হয়তো অনেক কিছু জানি না, আমি কি সব জানি নাকি? ডেফিনেটলি না। আমি 0.0001% আমি জানি না, কিন্তু আমার যখন কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমি প্রতিবার সার্চ করি এবং একটা প্রজেক্ট করা ট্রাই করি বা একটা জিনিস এক্সিকিউট করা ট্রাই করি, তখন করে করে শিখি। ওটাতে একটু ভালোভাবে শেখা যায়। ধাক্কা খেয়ে শিখলে ওই জিনিসটা একটু ভালোভাবে মনে থাকে, লার্নিংটা থাকে। আপনি শিখতে অবশ্যই পারবেন, কেন পারবেন? রোবটে কি স্পেসিফিক ব্যাপার থাকে যেটা যে কাজের জন্য রেডি করা হয়েছে ওই সেম রোবট দিয়ে কি অ্যানাদার কাজও করা যাবে প্রোগ্রামিং এর মাধ্যমে? ডেফিনেটলি করা যাবে, কেন যাবে না? আপনার যদি সেই স্কোপটা থাকে, আপনি পিক এন্ড ড্রপ একটা রোবট বানাইছেন, হ্যাঁ, এই পিক এন্ড ড্রপ রোবটের যদি মনে করেন রোবটের যে এই পিক আর ড্রপ করার এটার হ্যান্ডের ক্যাপাসিটিটা নির্ধারণ করা হয় হচ্ছে পেলোডের মাধ্যমে। দেখবেন ম্যাক্সিমাম রোবট গুলাকে আপনার পেলোড দিয়ে করা হয়, 5 কেজি, 10 কেজি, 500 কেজি, 100 কেজি। চালের বস্তার ফ্যাক্টরিতে আপনার হচ্ছে যে রোবট গুলা চালের বস্তা প্যাকেজিং হয়ে আসার পর যে নিয়ে প্যালেটাইজিং করে, প্যালেটের একটার উপর একটা বসাইতে থাকে, এগুলো মনে করেন ক্যাপাসিটি থাকে 100 কেজি বা 200 কেজি। ওই সেম রোবট যখন আপনি প্যালেটাইজিং, আপনি চালের বস্তার বদলে আপনি যখন যে ওয়ালটনে যখন যাবেন তখন সে ফ্রিজ উঠায় সে বসায়, ফ্রিজ উঠায় হয়তো ফ্রিজকে নিয়ে যখন ইন্ডাকশন মোল্ডিং থেকে বের হয়, এটা বের হওয়ার পরে যখন ট্রিটমেন্ট করে, কেমিক্যাল ট্রিটমেন্ট করে, ধরে নিয়ে কেমিক্যালে ডুবাই উঠায়। সো বিভিন্ন কাজে করতে পারে। আপনি চাইলে এটাকে দিয়ে বিভিন্ন প্লেসমেন্টের কাজও করতে পারেন, যে এক জায়গা থেকে জিনিস নিয়ে আরেক জায়গায় রাখা, সাজানো। বিভিন্ন দেখবেন যে বাইরের দেশে ওয়ালমার্টে দেখবেন যে মানে রোবোটিক হ্যান্ড আপনার যে শেলফ আছে শেলফের মধ্যে প্রোডাক্ট সাজাচ্ছে। অ্যামাজনের ওয়্যার হাউসের ভিতরে যে রোবট, এটা তো বিশ্বব্যাপী জনপ্রিয়। আপনারা অ্যামাজন ওয়্যার হাউস রোবট লিখে শুধু সার্চ দেন, ইউটিউবে কম করে হলে 1-1.5 ভিডিও পাবেন। এগুলো দেখেন, বুঝে যাবেন যে কিভাবে কাজ করে। সেম রোবট দিয়ে গাড়ির ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, ফার্মাসিতে ইউজ করা হয়, বিভিন্ন কাজে। আপনার যদি ক্যাপাসিটি থাকে, এন্ড ইউজারটা বা এন্ড ফ্যাক্টরটা আপনি চেঞ্জ করে বিভিন্ন জায়গায় আপনি চাইলে ইউজ করতে পারেন। টেসলার কথাটা আমি অলরেডি বোধহয় অ্যান্সার দিয়ে দিছি। মেশিন লার্নিং এর ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তো প্রয়োজন মাস্ট, তাই না? ডেফিনেটলি মেশিন লার্নিং এর ক্ষেত্রে তো আপনার প্রোগ্রামিং তো আপনার লাগবেই, বাট এখানে তার চেয়েও বড় জিনিসটা হচ্ছে যে আপনি কি মানে প্রিন্সিপালটা বুঝতেছেন কিনা, বা আপনি মেশিন লার্নিং কিভাবে কাজ করে সেটা বুঝতেছেন কিনা। প্রোগ্রামিং ইজ জাস্ট এ টুল। আপনি যতক্ষণ জানতেছেন যে মানে কিভাবে মেশিন লার্নিং এর কাজ করে, ততক্ষণ পর্যন্ত আপনি মানে যে কোনো কিছু শিখতে পারেন। প্রোগ্রামিং শিখে আসলে খুব বেশি কিছু দরকার নাই। আজকে সি শিখবেন, কালকে জাভা চলে আসবে, কালকে জাভা শিখবেন, পরশুদিন C++ চলে আসবে। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। আপনি মানে অ্যালগোরিদমটা বোঝেন কিনা, আপনি আপনি হচ্ছে মানে লজিকটা বুঝেন কিনা, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় দেখবেন প্রোগ্রামিং কন্টেস্ট, অনেক জায়গায় প্রোগ্রামিং কন্টেস্টে কিন্তু কে কত ভালো কোডিং পারে এইটা ইম্পর্টেন্ট না, কে কত ভালো প্রবলেম সলভিং করে। এই কারণে প্রবলেম সলভিং মেথডোলজিটা এটা ইম্পর্টেন্ট। মেশিন লার্নিং এর ক্ষেত্রেও অসংখ্য মডেল আছে, কোনটা নেবেন, কোনটা ফিট হবে, কোনটা কাজ করবে, সেটা আপনাকে বুঝতে হবে। এটা কাজের মাধ্যমে, এটা বই পড়ে শেখা যাবে না, ওইটা আপনাকে হচ্ছে যে কাজ করে করে শিখতে হবে। একজন লিখছেন, স্যার আই এম ফ্রম ল ব্যাকগ্রাউন্ড এন্ড কুড আই মুভ ইন মাস্টার্স প্রোগ্রামিং আইটি সেক্টর, লাইক আই এম eagerly interested in cyber security, though I am working now on web developing, so can I admit in any university on this subject in foreign country? In foreign কেন, আপনি বাংলাদেশেও করতে পারবেন। আপনি জাহাঙ্গীরনগরে PMIT তে আমাদের সাথে অনেকে ছিল যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে আসছে, অনেকে আসছে পলিটিক্যাল সায়েন্স থেকে আসছে। আপনি যদি প্রমাণ করতে পারেন, পরীক্ষা দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনি এই যে টার্মস গুলো আছে এগুলি জানেন, এগুলো নিয়ে কাজ করছেন, ওয়াই নট? আপনি বাংলাদেশে অনেক ভার্সিটিতে আপনি করতে পারবেন, ফরেনে তো অবশ্যই পারবেন। মেশিন লার্নিং এর ক্ষেত্রে আনসুপারভাইজড লার্নিং এর কিছু উদাহরণ দিলে বুঝতে সুবিধা হতো। ওকে, আনসুপারভাইজড লার্নিং বলতে এটা হচ্ছে যে আপনার মনে করেন আপনি একটা মডেল ট্রেন করাইতেছেন,
ট্রেন করানোর সময় আপনি একটার পর একটা মানে ও নিজে নিজে শিখে নেয়। আপনাকে যেরকম আমি চ্যাট জিপিটি দিয়ে দিয়ে বুঝাইলে মনে হয় সবচেয়ে ভালো হয়। চ্যাট জিপিটির ক্ষেত্রে কিন্তু আপনি ওকে কিন্তু সব শেখান নাই, ওকে কিন্তু বিভিন্ন সময় ও বিভিন্ন সময় প্রশ্ন করে, রিইনফোর্সমেন্টের বাইরেও বিভিন্ন সময় প্রশ্ন করে, যেখান থেকে ও বুঝে নেয় যে কোনটা দিলে কি করতে হবে, কোন লজিকে কি করতে হবে। মানুষ দিয়ে বুঝাইলে মানে সবচেয়ে ভালো হয় আনসুপারভাইজের ক্ষেত্রে। আনসুপারভাইজের ক্ষেত্রে যেরকম মনে করেন যে আপনি দেখে দেখে যেটা শেখা, রোবট যেরকম দেখে দেখে আপনার অনেক কিছু শিখতে পারে। দেখা যায় যে একটা প্রবলেম হইলে এই প্রবলেমটা যে মনে করেন যে একটা প্রোগ্রামিং করতেছেন, প্রোগ্রামিং করতে গিয়ে ভুল হইলে সবসময় আপনি হ্যাশ চেপে এই প্রবলেমটা সলভ করেন, তখন কিন্তু এভাবে যতবার 3-4 বার করেন অটোমেটিক কিন্তু ও শিখে যায় যে তখন মনে হয় হ্যাশ দিয়ে আপনাকে অ্যান্সারটা সলভ করতে হবে। জিমেল এর ক্ষেত্রে দেখবেন যখন আপনি কোনো ইমেলের বডি লিখতে যান তখন কিন্তু ও আপনাকে বেশ কিছু সাজেশন দিয়ে দেয়। হ্যালো লেখা লিখে তারপরে মনে করেন আই উড, তারপরে কিন্তু অনেক কিছু সে অটোমেটিক ও সাজেস্ট করে দেয়। কিভাবে করে এটা? ও কিন্তু পার্সোনালাইজড, ও কিন্তু আপনার ইমেলের যে প্যাটার্ন গুলো শিখছে, আপনার ইনবক্স আউটবক্স থেকে শিখে ও আপনাকে সাজেস্ট করার ট্রাই করছে যে হ্যাঁ আপনি এটা করতে পারেন কিনা। এবং পরবর্তীতে কিন্তু দেখবেন যে এখন কিন্তু জেমিনিও চলে আসছে জিমেলের ক্ষেত্রে। তার মানে কি আপনার পুরো জিমেলের ভিতরে কোথায় কি কখন কি করতেছেন, ড্রাইভের ভিতরে কখন কি করতেছেন, সেগুলো কিন্তু ও নিজে নিজে শিখে নিচ্ছে। দোজ আর আনসুপারভাইজড, আপনি শিখাই দেন নাই কিন্তু ও জানে যে আপনি আপনি প্রত্যেকবার ইমেল লেখার শেষে নিচে বলেন বেস্ট অফ লাক, ও দেখবেন যে বেস্ট অফ লাক লেখা ছাড়া যদি আপনি সেন্ড করতে যান ও নিচে আপনাকে সাজেশন দিয়ে দিচ্ছে বেস্ট অফ লাক কে তুমি লিখবা না। সো দ্যাট ইজ মানে এক্সাম্পল অফ আনসুপারভাইজ। আই গেস আপনি বুঝতে পারছেন। স্যার রোবটস তো ওয়ান কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইস বলা যায়, রাইট? হাউস হোল্ডস রোবটস গুলার থেকে কি হিউম্যান বডিতে কোনো প্রকার হার্মফুল রিয়াকশন হয় কিনা? ওয়েল, রেডিয়েশন ইটস এ মানে ইটস এ কমন পার্ট। যে কোনো ইলেকট্রনিক যেগুলো হচ্ছে আপনার হিট জেনারেট করে বা হচ্ছে যে যেগুলোতে আপনার সিগন্যাল রিলেটেড কাজ আছে, সিম বা হচ্ছে ওয়াইফাই, প্রত্যেকটার ভিতরে আপনার টু সাম এক্সটেন্ট রেডিয়েশন আছে। তো এগুলো খুব বেশি হার্মফুল না, কারণ আমরা যতদূর জানি যে শিখি সেখান থেকে আসলে হার্মফুল না। তবে একেবারে হার্মফুল না বিষয়টা ঠিক তা না, বাট হ্যাঁ এই সিগন্যাল গুলো তো অ্যাকচুয়ালি কিছু টু সাম এক্সটেন্ট তো হার্মফুল অবশ্যই, বাট সহনীয় মাত্রা, সবকিছুরই একটা সহনীয় মাত্রা বলে বিষয় আছে। আমার এই ফোনটা হচ্ছে স্যামসাং নোট 8, জানি না দেখতে পারতেছেন কিনা, স্যামসাং নোট 8। এর আগে যেটা ছিল নোট 7, নোট 7 বাস্টও শুরু করছিল আপনারা যদি মনে করতে পারেন 2016-17 সালে, এবং মার্কেট থেকে নোট 7টা উঠায় নিতে ওরা বাধ্য হয়েছিল। ওটাতে রেডিয়েশনের মাত্রা এত বেশি ছিল বা ওখানে ম্যাল ফাংশনটা এত বেশি ছিল যে আপনার ব্যাটারিটা বাস্ট হইতো। রেডিয়েশন কি এখন ফোনে নাই? অবশ্যই আছে, থাকবে না কেন? বাট এগুলাকে এমন ভাবে কন্ট্রোল করা হয়েছে যে রেডিয়েশনের জন্য এখন মানে আপনার সার্কিট বোর্ড গুলা এত বেশি গরম হয় না, ব্যাটারি এত বেশি গরম হয় না। সো বেসিক্যালি রেডিয়েশন ইজ এভরিওয়্যার, বাট দোজ আর মানে টেন্স টু মানে যে মানে সহনীয় পর্যায়ে। যেরকম পানিতে আর্সেনিক সব জায়গায় থাকলেও দেখবেন 0.something1 মাত্রা আপনি নিতে পারবেন। পানিতে একেবারে আর্সেনিক নাই সেটা হলে ভালো, কিন্তু একেবারে 0 হয়তো সব জায়গায় পাওয়া যায় না। তো 0.001 বা 0.1 টাইপের কিছু একটা নিতে পারবেন। হাউ ক্যান আই ডিটেক্ট অফ মডেল ইভালুয়েশন? আমি প্রশ্নটা বুঝি নাই। হাউ ক্যান আই ডিটেক্ট অফ মডেল ইভালুয়েশন মানে কিভাবে ডিটেক্ট করবেন? মানে মডেল ইভালুয়েশন হচ্ছে আপনি টেস্ট করে দেখা যে আপনি ওকে শিখাইছেন কুকুর আর বিড়াল কি, ওকে তখন র্যান্ডমলি দিয়ে আপনি যখন জিজ্ঞেস করবেন যে এটা কুকুর না বিড়াল, ও বলতে পারে কিনা। ওকে মনে করেন 10টা প্রাণী দেখাইলেন, কুকুর, বিড়াল, ঘোড়া, হাতি, জেব্রা, ওকে ঠিকঠাক মতো ডিফাইন করতে পারে কিনা, সবগুলারই 4টা করে পা আছে, সবগুলারই একটা করে লেজ আছে, সে বুঝলো কিনা। তো বেসিক্যালি এটা হচ্ছে আপনার মডেল ইভালুয়েশন করা, যে ঠিকঠাক মতো বুঝতে পারলো কিনা। রোবটের কোনো এরিয়া লিমিটেশন থাকে বা চাইলেই কোনো এরিয়া লিমিটেশন সেট করার ওয়ে আছে? হ্যাঁ অবশ্যই, আপনি কোথায় কিভাবে কোন জায়গায় কি চালাবেন না চালাবেন এটা তো অবশ্যই আপনার সেট করে দিতেই পারবেন, যে রোবটটা কতটুকু মুভ করবে, কতটুকু কাজ করতে পারবে, কতটুকু লোড উঠাইতে পারবে। একটা রোবট 5 কেজি লোড নিতে পারে, ওকে দিয়েছেন 10 কেজি, ওকে 10 কেজি ধরে উঠানোর চেষ্টা করবে, তা ওকে তো সেন্সরকে বলতে হবে এটা কিন্তু 10 কেজি, এটা উঠাইতে চায় না। কিন্তু ও যদি উঠানোর বারবার ট্রাই করতে থাকে মোটরটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সিম্পল জিনিস। তো যখনই দেখবে 5 কেজির বেশি, ওকে সিগন্যাল দিয়ে ওকে থামায় দিতে হবে প্রোগ্রামিং করে, যে তুমি কিন্তু উঠানো ট্রাই করো না, ওটা ওভার ওয়েট দেখায় থেমে যায়। যেরকম লিফটে হয় না, যে লিফটে যদি ওভার উঠে যায় সিগন্যাল দেয়, যতক্ষণ একজন না নামে বা 2জন না নামে লিফট উঠে না।
ও যদি সেন্সরটা দিয়ে যদি ওকে মানে লিমিট করা না থাকতো, ও তো যাই থাকুক না কেন মানে ধৈরা উঠানো ট্রাই করতো এবং কি হতো, অ্যাক্সিডেন্ট হইতো। তো রোবট আপনি এরকম লিমিটেশন করতে পারেন। কিভাবে বুঝবে কোনো মেশিন বা রোবট কোনো বিবর্তনের সময়, এটা বোঝার কোনো উপায় আছে কিনা? বিবর্তন বলতে বোঝেন আপনি কি রেভলিউশনের কথা বলতেছেন? রোবটের পার্টটা অনেক আগে শুরু হয়েছে, সেকেন্ড বা থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে আসলে রোবটের পার্ট আসা শুরু করছে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল এসে আসলে রোবোটিক্সটা বা মানে ইন্টেলিজেন্ট রোবট যেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল, এটার পরিধিটা আরো বাড়ছে, বেশি করে ইউজ হওয়া শুরু করছে। বাট 70-80 দশকে আপনার রোবট ছিল না বিষয়টা তা না, বাট সেগুলো ফার্স্ট জেনারেশন ছিল। এখন তো মনে হয় 8 বা 9 জেনারেশনের উপরে চলতেছে রোবটের ইভলিউশন। সো আর কি কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমার মনে হয় আর মাত্র 2 মিনিট আছে। সো আর যদি কারো কোশ্চেন থাকে দিতে পারেন, মাইক্রোফোন আনমিউট করে বলতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা ক্লোজ করবো আর কি। আলাদাভাবে বোঝার কোনো ওয়ে আছে কিনা? আসলে ওইভাবে কোনো স্পেসিফিক বেঞ্চমার্ক নেই যে আপনার এইটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল, এটা বা সেটা এটা এটা হচ্ছে যে ফিফথ জেনারেশন, এটা ফোর্থ জেনারেশন, এটা সিক্স জেনারেশন, বিষয়টা তা না। বাট একটা টাইমলাইন আছে যে এই টাইমলাইনের পরে যে রোবট গুলা বানানো হয়েছে এগুলো ফিফথ জেনারেশনের, এই টাইমলাইনের পরে যেগুলো বানানো হয়েছে এগুলো সিক্স জেনারেশন। আপনি টাইমলাইনটা আপনি নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন যে কোন জেনারেশনে কোন রোবট গুলো হচ্ছে। এখন যেগুলো করা হচ্ছে এগুলো হচ্ছে যে আল্ট্রা মডার্ন যে জেনারেশন, এগুলো জেনারেশনটা আমি ভুলে গেছি, 8 বা 9 জেনারেশন। টেসলা যেরকম বানাচ্ছে হিউম্যানয়েড, মানুষের সাথে একটা মানুষের মতো কথা বলতেছে। একটা মানুষ যদি কোনো জোকস বলে রোবট হাসতেছে। আবার রোবট যখন কোনো মানুষকে কোনো একটা কিছু বলে, মানুষ যদি রাগ করে তখন বলে তুমি কি রাগ করলা কেন। সো দোজ আর প্রিটি মাচ মানে নেক্সট লেভেল জেনারেশন। এগুলাকে স্পেসিফিকলি যে এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স এভাবে একেবারে ডিফাইন করা যায় না। বাট জেনারেশনটা বলা যায় যে হ্যাঁ এই সময় থেকে 2010 থেকে 2012 সালের মধ্যে যেগুলো হয়েছে এগুলো হচ্ছে 7 জেনারেশন, এরপরে যেগুলো হচ্ছে এগুলো 8 জেনারেশন, এখন যেগুলো হচ্ছে 9 জেনারেশন এরকম। রোবটের জেনারেশন থেকে রোবটের আসলে হচ্ছে যে আপনার ক্লাসিফিকেশন বা ক্লারিফিকেশন যেটাকে বলে, এটাতে বেশি জোর দেওয়া হয় আর কি, যে কত স্পেসিফিকেশনটা বাড়ানো হয়েছে, ওর ক্যাপাসিটি কত ডেভেলপ করা হয়েছে। এখনকার দিনে রোবট তো অনেক ইন্টেলিজেন্ট, এখন ওইগুলো মধ্যে মানে মানে ব্লেন্ডিং অফ আইওটি, ব্লেন্ডিং অফ মেশিন লার্নিং, ব্লেন্ডিং অফ এআই, ব্লেন্ডিং অফ এভরিথিং। এখনকার দিনে রোবট আপনার যদি মোটর পুরা যায় নিজে নিজে মোটর রিপ্লেস করে করতে পারে। দুইটা মোটর থাকে, মোটর দিয়ে মনে করেন কাজ করতেছে, এক মোটর গরম হয়ে গেছে, সাথে সাথে হ্যান্ড নিয়ে আরেকটা মোটরে বসায় দেয়, ওই মোটর নিয়ে সে রিপোর্ট করে দেয়, একটা জেনারেট করে দেয় যে আমার কিন্তু আরেকটা মোটর পুরা গেছে। সো এটা এখন হচ্ছে আর কি, খুব ইন্টেলিজেন্ট মোটর গুলো আপনার রোবোটিক্স গুলো চলে আসছে। প্রেডিকশনের ক্ষেত্রে যদি ওভার ইনফরমেশন হয় তাহলে মডেল ইমপ্রুভমেন্ট হয় নাকি? আপনি যেটা বলছেন যে আপনি যেটা অ্যান্সার দিয়ে এরকম কিছু। প্রেডিকশনের ক্ষেত্রে যদি মডেল ওভার ফিটিং হয়, ওভার ফিটিং একটা পার্ট, মডেল যদি ওভার ফিটিং হয় তখন উল্টাপাল্টা অ্যান্সার দেয়। মানে মডেল ট্রেনিং এর ক্ষেত্রে মানে আপনি কতটুকু ডেটা ফিট করছেন, কতক্ষণ পর্যন্ত কনফিডেন্স লেভেল ঠিক রেখে অ্যান্সার দিচ্ছে, ওই অনুযায়ী আপনাকে ট্রেন করাইতে হবে। আপনি যদি কন্টিনিউয়াস একটা জিনিসকে ট্রেন করে থাকেন, আপনি বলতে পারেন যে চ্যাট জিপিটি তো কন্টিনিউয়াস ট্রেন হচ্ছে, বাট চ্যাট জিপিটি ট্রেন্ড হওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার মানে মানে একটা লিমিটেশনস আছে যে কোন পর্যায়ে কতটুকু ট্রেন হবে এটা ডিফাইন করা। বাট আপনি কুকুর আর বিড়াল ট্রেন করানোর ক্ষেত্রে আপনি মনে করেন যে 5000 কুকুরের ছবি দিচ্ছেন, 5000 বিড়ালের ছবি দিচ্ছেন, ও এখন এমন ট্রেন্ড হয়েছে ও যারেই পায় ওরে কুকুর আর বিড়াল বলা শুরু করছে। তো বেসিক্যালি দোজ আর ওভার মানে ফিটিং হয়ে আসে আর কি। এই ট্রেনিংটা এটা আসলে ক্লাসিফিকেশনের উপর বেস করে নির্ভর করে কোনটাকে আপনি এখন যদি প্রশ্ন করেন যে কোনটা ওভার ফিটিং আমি কখন বুঝবো, এটা আসলে নির্ভর করতেছে আপনার ট্রায়াল এন্ড এরর করে যে কতক্ষণ পর্যন্ত আপনি এক্সাক্ট ডেটাটা পাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মানে এক্সপেক্টেড রেজাল্ট বা কনফিডেন্স লেভেলটা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেন করাইতে থাকবেন। বা যদি একটা ট্রেনিং আপনি ভালো রেজাল্ট না পান, আপনি অন্য মডেলে ট্রেন করায় দেখতে হবে যে কোন সময় আপনি ভালো রেজাল্টটা পান। স্যার ডিবাগিংটা কিভাবে কাজ করে আমি প্রথমবার শুনতে, এটা জানার ইচ্ছা আছে। ডিবাগিং হচ্ছে জাস্ট প্রোগ্রামিং এরর থাকলে আপনার খুঁজে বের করা। এটা এখন এআই কইরা দেয়, আগে এআই যখন ছিল না নিজে নিজে প্রোগ্রামিং সলভ করতে হতো। যেমন প্রোগ্রামিং করার পর কোনো এক জায়গায় হয়তো আপনার সেমিকোলন দিতে হতো, আপনি ভুল করছেন, আপনাকে তখন দেখাইতো যে হ্যাঁ 167 নাম্বার লাইনে আপনার ভুল আছে। কি ভুল আছে সেটা হয়তো সেভাবে বলতো না, বা বললো এমন বিদঘুটে ভাষায় বলতো বোঝা যেত না। এখন তো এআই তে গিয়ে আপনি যদি কোনো প্রোগ্রামিং এ বাগ থাকে ওটা কপি করবেন, ওরা মানে চ্যাট জিপিটি দিয়ে বলবেন প্রোগ্রামে কই ভুল আছে খুঁজে বাইর করে আমাকে দে, ও দেখবেন সুন্দর সলভ করে দিয়েছে। এই যে প্রোগ্রামিং এ যদি কোনো ভুল থাকে, সেটা সিনট্যাক্স এরর হইতে পারে, ল্যাঙ্গুয়েজ এরর হইতে পারে, টাইপিং মিস্টেক হইতে পারে, কেস সেন্সিটিভ ইস্যু আপনি ঠিকঠাক মতো ধরতে পারেন না, এটাও হইতে পারে। এসব ক্ষেত্রে এই যে এগুলোকে বাগ বলে,
পোকার মতো দেখবেন সাইন থাকে ডিবাগিং এর ক্ষেত্রে। সো এই বাগগুলাকে আপনার সলভ করাকে ডিবাগিং বলা হয়। প্রোগ্রামিং এর প্রবলেম সলভিং টাকে টার্মসটা হচ্ছে ডিবাগিং। রোবটের মধ্যে ফিউচার ইমোশন আসতে পারে, রোবটের মধ্যে এখনই ইমোশন চলে আসছে, ফিউচার কি আবার, এখনই অলরেডি অনেক ইমোশন আপনার কাজ করে। আপনি টেসলা রোবট গুলো একটু দেখেন, বোস্টন ডাইনামিক্স এর রোবট গুলো দেখেন, প্রচুর ইমোশন নিয়ে এখন কাজ হচ্ছে, আরো আস্তে আস্তে বাড়তেছে। এখন শুধু একটা জায়গাতে রোবটের টেকনোলজিটা আটকে আছে, সেটা হচ্ছে সেন্স মানে হচ্ছে যে আপনার গন্ধ শোকা। এইটা এখন অনেক অনেক কাজ করতেছে, গন্ধ শোকাটা এখনো রোবটরা বুঝাইতে পারে নাই। তারপরে হচ্ছে যে মানে ফিলিংসটা বলতে হচ্ছে যে আমি এখনো হ্যাপি না, আমি স্যাড, এটা এখন চেহারা দেখে বুঝে। বাট আমার জেস্টার দেখে যে বুঝতে পারাটা, যে আমার এখন মেজাজ খারাপ, আমি ধুমধাম সবকিছু রাখতেছি, এটা দেখে যে আমি মেজাজ খারাপ, এইটা বুঝতে পারাটা, এই টাইপের ডিটেইলড মানে হচ্ছে যে ইমোশন সেন্সিংটা নিয়ে এখন কাজ হচ্ছে রোবট গুলোর মধ্যে। সেন্সর আর মোটরের মধ্যে পার্থক্য আছে না, এই কাজ অনুযায়ী আলাদা করে। সেন্সর হচ্ছে সেন্স করে, মোটর হচ্ছে মোটর অ্যাকচুয়েটর, ওটা হচ্ছে এক্সিকিউট করে। মোটর ঘুরে, মোটর এখন ফ্যান কি সোজা, মানে লিফট যখন নিচে নামে মোটর একদিকে ঘুরে, লিফট যখন উপরে উঠে আরেক দিকে ঘুরে। এখন লিফটকে উপরে নামতে হবে না নিচে নামতে হবে, এটা হচ্ছে যে সে সেন্স করে বাটনে কি প্রেস করা হয়েছে। সো সেন্সর সেন্স করে, ও কোনো কাজ এক্সিকিউট করে না। অ্যাকচুয়েটর হচ্ছে এই কাজ এক্সিকিউট করে। অ্যাকচুয়েটর অনেকগুলা টার্মস, অনেকগুলা উদাহরণ আছে, এর মধ্যে মোটর একটা, হাইড্রোলিক একটা, নিউমেটিক একটা, এগুলো দুইটা আলাদা জিনিস। আই গেস 10টা 12 বাজে, আমরা চাইলে ক্লোজ করতে পারি ডায়াল ভাই। জি ভাইয়া। সো আর পরও যদি কারো কোশ্চেন থাকে, আই গেস আপনাদেরকে রিচ করলে যদি এমন হয় যে না আমার অ্যান্সার দিতে হবে, সেক্ষেত্রে আমাকে দিলে আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। আর যদি না হয়, গুগল চ্যাট জিপিটি তো আছে, আপনারা নিজেরাও চাইলে সার্চ করে আরো ভালো অ্যান্সার নিতে পারবেন। সো আমার মনে হয় আপনার বইটা একটু পড়বেন এবং এটাকে জাস্ট একটা অলিম্পিয়াড না নিয়ে এটা শেখার চেষ্টা করবেন। রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে কি কোনো হার্মফুল ম্যাটার আছে? রিইনফোর্সমেন্ট হার্মফুল বললে পৃথিবীতে হার্মফুল বলে কিছু না, যেটা আমার কাছে হার্মফুল এটা আরেকজনের কাছে হয়তো ফ্রুটফুল। দোজ আর মানে পার্সপেক্টিভ ইস্যু। রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে যদি এমন হয় যে রিইনফোর্সমেন্ট করে ভালো রেজাল্ট আসতেছে, ওয়াই নট। এটা আসলে আপনাকে ট্রায়াল এন্ড এরর করে দেখতে হবে যে কোনটা কোন জায়গায় ভালো ফিট করে। অনেক মডেল আছে, অনেক জায়গায় আছে রিইনফোর্সমেন্ট মডেলিং এ অনেক ভালো কাজ করতেছে, যেরকম গুগল ফটোজ এর আপনারা যদি কেউ ইউজ করে থাকেন, দেখবেন যে এটা কি তুমি, অমুকের নাম কি, একটা গ্রুপ ফটোতে সবার ছবি ধরে ধরে জিজ্ঞেস করে ওর নাম কি, ওর নাম কি, ওর নাম কি। ও রিইনফোর্সমেন্ট, এটা কিন্তু আপনাকে আপনি যে বলেন নাই, ও নিজে নিজে খুঁজে নিচ্ছে, খুঁজে খুঁজে কিন্তু ভালো হইতেছে। ও কিন্তু তখন কি করে, গুগল ফটোজে আমার ফ্রেন্ডের একটা নাম দিয়ে সার্চ দিলে ওর সংক্রান্ত যত ছবি আছে সব কিছু ও বাইর করে ফেলে, তাই না? গুগল ফটো। সো রিইনফোর্সমেন্টের অনেক ভালো দিকই আছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য। আশা করি আপনারা কিছু হলেও শিখতে পারছেন। আপনাদের যদিও এগুলো সবই জানা জিনিস, বাট তারপরও আমি চেষ্টা করছি কিছু জিনিস আপনাদের জানানোর জন্য। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি কোনো না কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে বা কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ডায়াল ভাই, আমি কি তাহলে কি লিভ নিব? জি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি একটু আপনাদের ডিটেইলে অসংখ্য আসলে ধন্যবাদ। সবাইকে বোঝানোর ট্রাই করেছেন। আমার মনে হয় যে যারা নন টেকে আছে তারাও হয়তো এখন অনেকগুলো জিনিস তাদের ক্লিয়ার হয়ে গিয়েছেন, তারা হয়তো ফিউচার একটা কিছু চিন্তা ভাবনা করতে পারবে এখন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।